আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের 7 নম্বর অধ্যায়ের মধ্যে আছি। এটার আমরা ওয়ান শট আজকে এমসিকিউ গুলো শেষ করব। তো আগের মতোই আমরা এখানে 5 থেকে 7টা টাইপের মধ্যে ভাগ করছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের মোটামুটি 45টা এমসিকিউর মাধ্যমে আমরা এটা পুরোটাকে শেষ করব। সো এই ক্লাসটা কাদের জন্য? দুই ক্যাটাগরি স্টুডেন্ট যাদের মোটামুটি এই চ্যাপ্টারে খুব ভালো প্রিপারেশন হয়ে গেছে বা সম্পূর্ণ বইয়ের ভালো প্রিপারেশন হয়ে গেছে, তারা এটা কন্টিনিউ করব। কারণ হচ্ছে টাইপের যখন আমি প্র্যাকটিস করতেছি তখন আমাদের ওই টাইপের মধ্যে কি টাইপের কোশ্চেন আসতে পারে সবগুলো আমাদের প্রিপারেশন হয়ে যাবে, সহজ থেকে কনফিউশন টাফ সব জিনিস। সো তোমার আর কোনো কিছু গ্যাপ থাকতেছে না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে তোমার একটা কম্বাইন্ড একটা হচ্ছে আর এমসিকিউ বলতে পারো, যে এখানে আমরা সব টাইপের এমসিকিউ রাখছি। আর যাদের প্রিপারেশন একটু খারাপ, যা আমাদের মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এমসিকিউতে প্রিপারেশন একটু খারাপ থাকে, কারণ এটাতে আমরা অত বেশি টাইম দিই না। সো তারা হচ্ছে যখন আমরা টাইপের শর্ট টাইমের মধ্যে যেহেতু তুমি করে ফেলতে পারো, কারণ এমসিকিউ পরিমাণ এখানে খুবই কম, ঠিক আছে? তোমার বইয়ে 1 থেকে 150 এমসিকিউকে এখানে খুব কমপ্রেস করে আমরা 30 থেকে 40টার মতো নিয়ে আসছি। সব টাইপের এমসিকিউ এখানে আছে। সো যখন তুমি টাইপের এমসিকিউ একটু দেখে নিবা, তখন হচ্ছে যে তোমার তোমার যেটা হবে যে কম টাইমের মধ্যে তুমি একটা মনে হবে যে অনেক কিছু তুমি পড়ে ফেলছো, সব কনসেপ্ট তোমার কাছে রেডি হয়ে গেছে। তখন যদি তুমি মডেল টেস্ট প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার একটা ভালো মার্কস এখান থেকে তুলতে পারবা। আর ওভারঅল এগুলো যদি করে যাও তাহলে এখান থেকে ভালো মার্কস তুলতে পারবা, কারণ এখানে কোনো টাইপের এমসিকিউ তোমার বাদ দেওয়া হয়নি, ঠিক আছে? সো আমরা এটা আজকে কন্টিনিউ করি। সো আমাদের প্রথম টাইপে দেখো তরঙ্গ রিলেটেড কতগুলো বিষয় আছে। সো আমরা দেখবো এগুলা থেকে কি কি কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো একটু সলিউশন করে আমরা ট্রাই করি। সো প্রথমে দেখো আমাদের এখানে কি আছে, যে আমাদের 1 নম্বর ইয়েটা আছে যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালন করে। তো এখানে অনেকগুলো রাশি আছে, গতি, ক্ষমতা, দ্রুতি এবং তরঙ্গ। সো ভাই একটা কথা চিন্তা করো যে আমরা ওয়েভ, সমুদ্রের যে ঢেউ আছে এটা একটা তরঙ্গ না? ওকে, তো সমুদ্রের ঢেউ কি করে বলো তো? যে ধরো তুমি এখান থেকে একটা আর্টিফিশিয়াল বা তুমি নিজে একটা ঢেউ বানাবা। সো তুমি এখান থেকে একটা আঘাত করে একটা ঢেউ বানাইলা, এই ঢেউটা সামনে যাচ্ছে, সামনে যে একজনকে আঘাত করবে। ব্যাপারটা বুঝছো? যে ধরো তুমি এখানে 2 হাত দিয়ে ইউজ করতে পারো বা কোনো একটা প্লেট, কোনো একটা চ্যাপ্টা প্লেট দিয়ে তুমি হচ্ছে একটা ঢেউ তৈরি করলা, ঢেউটা সামনে যে একজনকে আঘাত করবে। তুমি এখানে একটা শক্তি দিছো, সেই শক্তিটা কই চলে গেছে? সামনে চলে গেছে। মাধ্যমটা কি বলতো? একটা তরঙ্গ না? একটা ঢেউয়ের মাধ্যমে গেছে। ওকে, তাহলে তুমি এই যে এটার মাধ্যমে কি পাস করছো? শক্তি পাস করছো, ঠিক আছে? আরেকভাবে বোঝা যায় যে ধরো তুমি একটা শিকল আছে, শিকল দিয়ে তুমি একটা ওয়েভ তৈরি করতে পারো না? একটা লম্বা শিকল, তুমি এই আরেক প্রান্ত হচ্ছে খোলা, এই প্রান্ত তোমার হাতে, তুমি যদি এটাকে এরকম করো তাহলে দেখবে এটার মধ্যে একটা ওয়েভ তৈরি হবে। এন্ড ওই পাশে যায়, মানে শিকলের অন্য প্রান্তে যায়, দেখবে ওটা আঘাত করতেছে। তার মানে তুমি শক্তি দিছো এখানে, সেই শক্তিটা ট্রান্সফার হইতে হইতে সামনে যায় আঘাত করতেছে, ঠিক আছে? তার মানে তুমি এটার মধ্যে দিয়ে এই যে ওয়েভটা আছে বা তরঙ্গের মধ্য দিয়ে তুমি কি পাস করলা? অবভিয়াসলি শক্তি পাস করছো, তাই না? সো এটা কিন্তু আমাদের একটা বেসিক মানে হলো কনসেপ্ট। সো এটা মাথায় রাখবো আমরা যে এটা কি পাস করে? শক্তি পাস করে, যে তরঙ্গের মাধ্যমে, ঠিক আছে? আর একটা ভালো উদাহরণ দেওয়া যায়, সূর্য থেকে আমাদের কি তরঙ্গের মাধ্যমে আমাদের কাছে কি আসে? শক্তি আসে, আমরা সেই শক্তিকে কাছে লাগাই, ঠিক আছে? সো এইভাবে আমরা এগুলোকে মনে রাখবো। 2 নম্বরে বলছে নিচের কোন কণাগুলো একই দশা সম্পন্ন। সো দশা তরঙ্গের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা একটা বেসিক কনসেপ্ট। তাও তোমরা যারা না জানো আমি আনভাবে বলে দিব, সবসময় মনে থাকবে, কোনো সমস্যা নাই। সো আমি যদি তরঙ্গের একটু বেসিক কথাবার্তা বলি, এই যে এটা হলো, এখান থেকে ধরো তরঙ্গটা শুরু হয়েছে, তাই না? সো এখান থেকে যদি তরঙ্গটা তোমার শুরু হয়ে এখানে একবার আসলো, আবার এখানে আসলো, আবার এখানে আসলো, ঠিক আছে? সো একটা কথা মনে রাখবা, দেখো এই যে পয়েন্টটা আছে না, সমদশা সম্পন্ন পয়েন্ট মানে ওর সবকিছু সেম হবে, ওর অ্যাপ্রোচ, এনভায়রনমেন্ট সবকিছু সেম। যেমন আমি তোমার একটা যদি কথা বলি, ধরো এখন সকাল আমার 10টা বাজে, তাহলে আবার কি রাতে আবার 10টা বাজবে, আবার কালকে সকাল আবার 10টা বাজবে। তাহলে আমি এই 10টার সাথে কি রাতের 10টাকে আমি কি বলবো সমদশা, নাকি এই 10টার সাথে কালকে সকালের 10টাকে আমি বলবো সমদশা? অবভিয়াসলি আজকে সকালে 10টার সাথে কালকে সকালে 10টা হবে সমদশা, কারণ আজকে সকালে যে এনভায়রনমেন্ট, কালকে সকাল 10টা বাজে তুমি সেম এনভায়রনমেন্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, সেমই পাবা, একটু আবহাওয়ার কারণে একটু চেঞ্জ পাইতে পারো। বাট আজকে সকালে 10টায় যে মানে পরিবেশ, এটা তুমি রাত 10টায় কখনো পাবা না, ঠিক আছে? তরঙ্গটা সিমিলার টাইপের, একটু চিন্তা করো। ধরো আমি বললাম এটা হচ্ছে তোমার মানে এটা একটা পয়েন্ট, তাহলে দেখো এই পয়েন্টটা মতো দেখতে আর কোনটা পয়েন্ট আছে? তোমার মনে হইতে পারে এই পয়েন্ট, বাট বেসিক্যালি এই পয়েন্টটা হবে না। কেন? কারণ এটা এনভায়রনমেন্টটা সেম না। কেন ভাইয়া? যে ধরো এ পয়েন্টটা হচ্ছে উপরের দিকে যাওয়া শুরু করছে, আর সি পয়েন্টটা হচ্ছে নিচের দিকে নামা শুরু করছে, তাহলে কি দুটো সেম হবে? ওদের কি অ্যাপ্রোচ বা ওদের ইন্টেন্সিটি বা ওদের টেন্ডেন্সি কি ভালো, মানে একই টেন্ডেন্সি কি একই রকম? অবভিয়াসলি একই রকম না।
বাট আমি যদি বলি দেখো এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা মিলে না, বাট এই পয়েন্টটা যদি আমরা কম্পেয়ার করতে যাই, দেখো যে এই পয়েন্টটা উপরের দিকে ওঠা শুরু করছে, এই পয়েন্টটাও উপরের দিকে ওঠা শুরু করছে, তাহলে এ আর ই পয়েন্টটাকে আমি বলতে পারি সমদশা সম্পন্ন কণা। দেখো তাহলে আমি যদি বলি এটা হচ্ছে সকাল 10টা, সি হবে রাত 10টা, ই হবে পরের দিন সকাল 10টা, বুঝা গেছে? তাহলে এ আর ইটা হচ্ছে সমদশা সম্পন্ন। তাহলে আমি বুঝলাম দুইটা পয়েন্ট সমদশা সম্পন্ন কখন হবে, দেখতে একই হবে এবং তাদের অ্যাপ্রোচও সেম হবে, ঠিক আছে? তো তাইলে এখানে বি পয়েন্টের সাথে দেখো এই যে বি পয়েন্টটা যে আছে, বি পয়েন্টটা একটু পরে নামা শুরু করবে, তাহলে এই পয়েন্ট ডি পয়েন্টকে আমি কোনোভাবে সমদশা সম্পন্ন বলতে পারি? অবভিয়াসলি না, কারণ ডি পয়েন্ট একটু পরে ওঠা শুরু করবে, ডি পয়েন্ট একটু পরে কি ওঠা শুরু করবে। আমি এফ পয়েন্টকে বলতে পারি কি সমদশা সম্পন্ন কণা, কারণ এফ পয়েন্ট একটু পরে কি থাকবে, নামতে শুরু করবে, পি পয়েন্টটা একটু পরে নামতে শুরু করবে, দুইটা দেখতে একই রকম। সো আমরা বি আর এফটাকেও কি বলতে পারি, সমদশা সম্পন্ন কণা, ঠিক আছে? আরেকটা কথা মাথায় রাখবো, দুইটা সমদশা সম্পন্ন কণার মাঝ বরাবর যে ইয়াটা আছে, এটাকে আমরা বলি একটা পূর্ণ স্পন্দন বা একটা পূর্ণ ওয়েভ বা একটা পূর্ণ তরঙ্গ বলা হয়, ঠিক আছে? দুইটা সমদশা সম্পন্ন কণা, যেমন আমি যদি বলি আজকে সকাল 10টা থেকে কালকে সকাল 10টা পর্যন্ত, এই যে এটাকে আমরা পূর্ণাঙ্গ একটা দিন বলবো না, 24 ঘন্টা, তাই না? সিমিলারলি আমরা এক সমদশা থেকে আরেক সমদশা সম্পন্ন কণার যে ডিস্টেন্স, এটাকে আমরা মানে পুরোটাকে আমরা বলবো একটা ওয়েভ, একটা পূর্ণ ওয়েভ বা একটা পূর্ণ তরঙ্গ বা একটা পূর্ণ স্পন্দন বলতে পারি, ঠিক আছে? ওকে, এখন আমরা তাহলে সামনে এখানে বলছে কি চিত্রের কোন দশাগুলো একই মানে কোন কণাগুলো একই দশা সম্পন্ন। সি আছে, সি এর সাথে ই, সি এর সাথে ই কখনো হবে না। দেখো সি আর ই দেখতে একই রকম, কিন্তু সি হচ্ছে তোমার নামা শুরু করবে একটু পরে, ই হচ্ছে একটু পরে ওঠা শুরু করবে, তাহলে এটা হবে না, এটা হবে, তাহলে আমাদের এটা হওয়ার কোনো চান্সই নাই। ওকে ওকে, তারপরে আবার একটু খেয়াল করো যে বি সি ডি, বি তারপর হচ্ছে সি, বি আর সি তো জীবন মিলেও না, ডি মিলে না, হ্যাঁ, সো এটা তো এমনি হবে না। তারপরে ডি এফ এইচ, ডিটা কোথায় ভাই? ডিটা হচ্ছে এইখানে, এফটা হচ্ছে এইখানে, এই দুইটা কখনো সমদশা সম্পন্ন হয় না, কারণ এটা একটু পরে ওঠা শুরু করবে, এটা একটু পরে নামা শুরু করবে, সো এটা হবে না। পরেরটা দেখি এ ই আই, আল্লাহ আল্লাহ করে দেখি এটা কি হয়। এ ই সমদশা সম্পূর্ণ, দেখো এটা একটু এটা ওটা শুরু করতেছে, এটা ওটা শুরু করতেছে, আইও একটু পরে কি ওটা শুরু করবে, সো অ্যান্সার হচ্ছে কোনটা? এটা। আশা করি সমদশা সম্পন্ন যদি কোনো কনসেপ্ট তোমার থাকে তাহলে ওটা যাতে আর ভুল না হয়, বোঝা গেছে? তাহলে কি আমরা দেখবো, দেখতে একই রকম হবে এবং অ্যাপ্রোচ এনভায়রনমেন্ট যাতে সেম হয়। তোমরা কখনো সকাল 10টার সাথে রাত 10টা মিলাবে না, বোঝা গেছে? তাইলে তোমাদের এখানে আর কোনো ভুল হবে না। তাহলে আমরা যাই আমাদের নেক্সট স্লাইডে। আমাদের নেক্সট স্লাইডে দেখি কি আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের দিকের সাথে কিভাবে অগ্রসর হয়। আমি তোমাদের দুইটা তরঙ্গের কথা বলি, এই দুইটা তরঙ্গ তোমাদের মানা থাকা লাগবেই, তোমরা অলরেডি জানো এইগুলা, তো আমি বলতেছি। তরঙ্গ হচ্ছে আমাদের দুই প্রকার, মানে তরঙ্গ হচ্ছে আমাদের দুই ধরনের। একটা হচ্ছে কি অনুপ্রস্থ, আর এটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য। এই দুইটা তরঙ্গ আমরা একটু মাথায় রাখবো, কিভাবে মাথায় রাখবো সেটাও তোমাদের বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তোমরা জাস্ট দুইটা চিত্র মনে রাখবা, অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্যের দুইটা চিত্র মনে রাখবা। কিরকম অনুপ্রস্থটা দেখতে ভাইয়া? এই যে এরকম দেখতে, ওয়েভের মতো। ওকে, অনুপ্রস্থটা দেখতে এরকম ওয়েভের মতো। আর অনুদৈর্ঘ্যটা কিরকম? অনুদৈর্ঘ্যটা হচ্ছে এরকম তোমার, যে আমরা বলতে পারি যে প্রথমে কি সংকোচন প্রসারণ মিলে, সংকোচন প্রসারণ মিলে, ঠিক আছে? আমি তোমাদের এটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো দেখো এই পার্টটা কি হচ্ছে, এই পার্টটা প্রসারিত হচ্ছে, এই পার্টটা সংকুচিত, মানে এই পার্টটা দেখবে একটু ফাঁকা, মানে এটা প্রসারিত বলতে পারে, এটা সংকুচিত, আবার এটা কি প্রসারিত। সো এই দুইটা চিত্রই মনে রাখবো অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্যকে বোঝার জন্য, ঠিক আছে? তাহলে ভাই প্রথমে এসে অনুপ্রস্থ তরঙ্গ কি, তাইলে অনুপ্রস্থ তরঙ্গটা দেখো কি, আমি এটা মনে রাখতে পারি ওয়েভ, যত প্রকার ওয়েভ আছে না, মানে ঢেউয়ের মতো, অনেকটা যে ঢেউয়ের মতো যতগুলো আছে সবগুলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ দেখতে হচ্ছে এরকম অনেকটা ঢেউয়ের মতো। ওকে, ঢেউয়ের মতো যদি চিন্তা করো, এখন একটা কথা চিন্তা করো, ও এই তরঙ্গটা যাচ্ছে কোন দিকে, এর দিক হচ্ছে এই বরাবর, এটাকে আমরা বলতে পারি গমন, গমন দিক হচ্ছে এই বরাবর। আর স্পন্দন করে কোন বরাবর বলতো? এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু কি করে, আপ করে ডাউন করে, আপ করে ডাউন করে, একটা ঢেউয়ের আপ আছে, একটা ঢেউয়ের ডাউন আছে, সো আপ ডাউন করে, তার মানে ও একবার উপরের দিকে যায়, একবার হচ্ছে নিচের দিকে আসে। তাহলে একবার চিন্তা করো তো, এটা হচ্ছে কি, এটাকে আমরা বলতে পারি স্পন্দনের দিক। আমরা এটাকে কি বলতে পারি ভাইয়া? এস, আমরা এটাকে বলতে পারি স্পন্দনের দিক, ঠিক আছে?
তাহলে এখানে দুইটা কথা মাথায় রাখতে হবে। দেখো স্পন্দনের দিক হচ্ছে এই বরাবর আর যাওয়ার দিক হচ্ছে এই বরাবর, তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা আমরা কিসের জন্য মনে রাখবো? এমসিকিউর জন্য মনে রাখবো। কত ডিগ্রি এই কোণটা? 90 ডিগ্রি। পরে আসো, এখন অনুদৈর্ঘ্যতে চলে আসো। অনুদৈর্ঘ্যর গমন দিক, গমন দিক কোন বরাবর? অনুপ্রস্থের গমন দিক কোন বরাবর? সামনের দিকে। ওকে, গমন দিক কোন দিকে? এই দিকে। সংকোচন প্রসারণ কোন বরাবর হয়? সংকোচন প্রসারণ মানে স্প্রিং এর সাথে চিন্তা করি। স্প্রিং এর যখন আমি সংকুচিত করলাম প্রসারিত করলাম, ধরো একটা স্প্রিংকে আমি ঠেলতেছি, সংকুচিত করলাম প্রসারিত করলাম, স্প্রিং কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। সংকোচন প্রসারণ কোন দিকে হবে? সামনের দিকে হবে। তার মানে দেখো এর সংকোচন প্রসারণটাও সামনের দিকে, গমন পথটাও সামনের দিকে, তাহলে এটার মধ্যবর্তী কোণ কত? তো মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ তোমার কত হবে তাহলে ভাই? মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। কারণ স্প্রিং এর সংকোচন প্রসারণ সামনের দিকে, তুমি ঠেলতেছো সামনের দিকে, সো দুইটার মধ্যবর্তী কোণ কত? 0। দুইটা সমান্তরাল রেখা, বা 0 হলে আমরা কি বলতে পারি? এটাকে সমান্তরাল রেখা বলতে পারি। তাইলে আমরা মনে রাখবো যে অনুপ্রস্থের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্পন্দনের দিকের সাথে তার তরঙ্গের দিকের মধ্যবর্তী কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। অনুদৈর্ঘ্যের জন্য সেটা হচ্ছে আমাদের 0, বা আমি দুইটা দিককে বলতে পারি যেটা সমান্তরালে কাজ করবে। মনে থাকবে? তাহলে এই জিনিসগুলো যাতে আমরা একটু মনে রাখি, তো আমরা দুইটা চিত্রের কথা বলছিলাম, এটা আমরা অবভিয়াসলি নোট করে রাখবো। যারা পারি তারা তো ভালো, বাট যারা না জানি তারা অবভিয়াসলি এই দুইটা চিত্রকে আমি নোট করে রাখবো। ওকে, যাতে আমাদের সামনে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগে। এখন এখানে আমাকে বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের দিকের সাথে কত? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলছে, তাই না? কম্পনের দিকের সাথে কিভাবে অগ্রসর হয়? তাহলে অনুদৈর্ঘ্য কিভাবে অগ্রসর হয় ভাইয়া? 0 ডিগ্রি, বা আমরা বলতে পারি কি সমান্তরালে অগ্রসর হয়। আর যদি অনুপ্রস্থ থাকে তাহলে কত হবে? সমকোণে হবে। কত হবে? সমকোণে হবে। ঠিক আছে, এখন যদি ধরো তোমার পরীক্ষায় মনে না থাকে, কিভাবে মনে রাখতে পারো? যদি আমি তোমাদের বলে দিই, যে কোনো একটা মনে রাখলে একটা তো তোমরা মনে রাখতে পারবে, তাই না? তো তোমরা যেটা মনে রাখবা যে অনুপ্রস্থটা, জাস্ট মনে রাখো যে অনুপ্রস্থটা হচ্ছে আমার ঢেউয়ের মতো দেখতে। সো ঢেউটা কি? ঢেউটা হচ্ছে যায় সামনের দিকে, স্পন্দন হয় হচ্ছে উপর নিচ বরাবর। সো যাওয়ার দিক সামনে, স্পন্দন হয় উপর দিক বরাবর, তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা মনে রাখবো, আর একটা দরকার নেই, একটা এইভাবে মনে থাকবে সমান্তরাল। নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? তাহলে আমি একটু কিছু এখানে লিখে দিই যে কিছু অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গ তোমাদের এখান থেকে আসবে, কয়েকটা, জাস্ট বেশি না। সো অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে কি কি আছে আমাদের? হচ্ছে ঢেউ, ঢেউ, আলোক তরঙ্গ। যত প্রকার আলোক তরঙ্গ আছে সবগুলা কি অনুপ্রস্থ তরঙ্গ। আলোক তরঙ্গ কোনগুলো ভাইয়া? এই যে ধরো সূর্য থেকে আমরা পাচ্ছি এই যে লাইটিংটা আছে, সবই এই তরঙ্গগুলো, সবগুলা দেখতে কিন্তু এরকম। আমরা মেইন তরঙ্গ বলতে এটাই তো বুঝতাম আগে, নাকি? সো আলোক তরঙ্গ আছে, আর ঢেউ, আলোক তরঙ্গ, এই সবগুলো হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। আর যদি বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ, সবচেয়ে ইয়ে আছে শব্দ। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, এটা 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 খুব ভালোভাবে মনে রাখা যায়। কিভাবে মনে রাখবা? যেমন ধরো তোমরা বিভিন্ন কার্টুনে দেখবা যে যখন তোমার মাইকিং করে তখন একটা ভাইব্রেশন দেখায়। ভাইব্রেশনটা কেমন দেখছো? ভাইব্রেশনটা কেমন আমি একটু জাস্ট আমি তোমাদের একটু দেখাই, তাইলে তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবা। ঠিক আছে, স্পিকার, আমরা চলে যাই স্পিকারে। স্পিকার, স্পিকারে যদি যাই, দেখো আমাদের স্পিকার হচ্ছে লাইক স্পিকার, তোমরা এটা দেখছো, তাও দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে আছে, দেখো একটু। আমাদের স্পিকার গুলা কেমন হয়, ভাইব্রেশন গুলা কেমন হয়, যেমন আমি তোমাদের প্রথমে একটা এক্সাম্পল দেখাতে পারি। এই যে একটা ভাইব্রেশন দেখানো হচ্ছে, ঠিক আছে? স্পিকারের ভাইব্রেশনটা কেমন? স্পিকারের কাজ কি মেইনলি বলো তো? শব্দ তৈরি করা না? স্পিকারের কাজ কি মেইনলি? শব্দ তৈরি করা, তাই তো? তো ওরা যখন শব্দ তৈরি করে দেখবে হচ্ছে একটা ভাইব্রেশন করে। এই যে একটা, এটা দিয়ে মোটামুটি একটু বোঝা যাবে। কই গেল? এই যে স্পিকারের ইয়েটা দেখো। স্পিকারের যদি আমরা বলি, দেখো এটা কি দেখা যাচ্ছে ভাইয়া?
এটা হচ্ছে তোমার ওই যে সংকোচন প্রসারণের মধ্যে একটু আগে আমরা এই যে ইয়াটা আঁকলাম না, যে সংকোচন প্রসারণ হচ্ছে স্পিকারটা দেখবে এরকম, স্পিকারটা যখন ভাইব্রেশন করে দেখবে একবার আপ করে একবার ডাউন করে, একবার আপ করে একবার ডাউন করে, এটা সবাই দেখছি আমরা। সো দেখবা যে এই যে এখানে দেখো এই যে রেখাগুলো আছে, রেখাগুলো দেখবা যে এটা কি, একটা যদি প্রসারণ হয় পরেরটা আবার সংকোচন হিসেবে আসবে, ঠিক আছে? ভাইব্রেশনগুলো একটু দেখো এটা কিভাবে যায়, মানে এটার ওয়েভটা কেমন, ওই যে তোমার সংকোচন প্রসারণের মতো, তাই তো? স্পিকারের ওয়েভগুলো দেখো একটু, এই যে স্পিকারের ওয়েভগুলো কি সংকোচন প্রসারণের মতো সবগুলো, এই যে স্পিকার সংকোচন প্রসারণের মতো। সো আমরা যে শব্দ তৈরি করি না, এটা সংকোচন প্রসারণ এইভাবে আগাইতে থাকে। তাহলে এটা কি ধরনের ইয়া হবে, সংকোচন প্রসারণ যদি থাকে অবভিয়াসলি সেটা কোন ধরনের তরঙ্গ ভাইয়া, এটা অবভিয়াসলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। মনে থাকবে, চিত্র দেখছো, এটা যাতে আর জীবনে কোনোদিন ভুল না হয়। ওকে, সো চলো আমরা সামনে আগে। তো শব্দটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, নিচে কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? অবভিয়াসলি দেখো, আলোক তরঙ্গ, তোমার অনুপ্রস্থ তরঙ্গ, বেতার তরঙ্গ আলোক তরঙ্গের মধ্যে পড়ছে, যেটাকে রেডিও বলা হয়। আলোক তরঙ্গের অনেকগুলো টাইপস আছে। তারপরে পানির তরঙ্গ বা ঢেউ, এটা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অ্যান্সার হবে কি শব্দ তরঙ্গ, মনে থাকবে? ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে দেখি 7 নম্বর এমসিকিউতে আমাদের কি আছে। তো আমি বলছি যে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত, 4 সেন্টিমিটার বা 4 মিটার দেওয়া আছে, অনেকগুলো অপশন দেওয়া আছে। আমি গেলে একটু একটু করে চেক করি। হ্যাঁ, সো দেখো শুরুর দিকে যদি আমি বলি যে এখানে কয়টা পূর্ণ তরঙ্গ আছে, এখান থেকে শুরু করলে বা ধরো যে আমাদের এখানে যে 8 সেন্টিমিটারটা দেওয়া আছে, তো আমি যদি বলি এটা যদি আমাদের ফার্স্ট পয়েন্ট হয়, এরকম সিমিলার পয়েন্ট আছে কোথায়? অবভিয়াসলি এটা না, কোনটা হবে? এটা হবে, ঠিক আছে? কারণ এটাও দেখো তোমার একটু পরে নামবে, এটা একটু পরে নামবে, তাহলে এটা একটা পূর্ণ স্পন্দন। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে হবে না, কারণ এটা নামা শুরু করে, এটা ওঠা শুরু করে, সো এটা হবে না। এই পয়েন্টটা হবে একটা পূর্ণ স্পন্দন, তাহলে এটা কয়টা পূর্ণ স্পন্দন আছে? 2টি। সো আমি বলতে পারি 2টা পূর্ণ তরঙ্গ আছে। কি আছে? 2টা পূর্ণ তরঙ্গ। সো 2টা পূর্ণ তরঙ্গ হচ্ছে কত মিটার? আমার 8 মিটার। সো একটি পূর্ণ তরঙ্গ কত মিটার? একটি পূর্ণ তরঙ্গ তাহলে কত হবে? 8/2, তার মানে 4 মিটার। সো মনে রাখবা, একটা পূর্ণ তরঙ্গ দিতে যে ডিস্টেন্স অতিক্রম করে সেটাই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 4 মিটার হবে। আর বেসিক ফর্মুলা হচ্ছে v = f ল্যামডা, এটা আমাদের জানা থাকা লাগবেই। সো এখানে এফ এর মানটা হচ্ছে কত? এফ এর মানটা হচ্ছে 100 আর ল্যামডার মান হচ্ছে কত? 4। তাহলে কত আসে? 400 মিটার পার সেকেন্ড। বাট এখানে 400 মিটার পার সেকেন্ড নাই অপশনে, সো এটা আমাদের হওয়ার চান্সই নাই। আর এটা বলছে এ ও এ কমা বি ও সি বিন্দুতে তরঙ্গটি দশা ভিন্ন। এই পয়েন্ট মাঝখানের পয়েন্টটা দেখো, এই পয়েন্টে তরঙ্গ দশা, বি পয়েন্টে তরঙ্গ দশা কিন্তু সেম। এটা একটু পরে নামা শুরু করছে, এটা একটু পরে নামা শুরু করবে, বাট সি পয়েন্টে তরঙ্গ দশা কিন্তু ভিন্ন। সো এটাও কারেক্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 1 আর 3। তরঙ্গটির পর্যায়কাল কত সেন্টিমিটার? সো পর্যায়কাল কিভাবে বের করে, যে আমাদের টি ইকুয়াল টু কত? 1/f। সো এখানে 1 এফ এর মানটা কত? এখানে এফ এর মানটা হচ্ছে আমাদের 100। সো ভাগ করলে 0.01 সেকেন্ড আসবে, তাই না? তাহলে অ্যান্সার কোনটা? এটা। ওকে, আমাদের পরবর্তীতে আছে যে আমাদের তরঙ্গটির কম্পাঙ্ক কত হার্জ, কম্পাঙ্ক বের করতে বলছে। ওকে, সো বেসিক ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। এখানে দেখো তো ভাই কয়টা তরঙ্গ আছে, এখানে শুরু করছিল প্রথমে, তারপরে এটার সিমিলার পয়েন্ট এটা না এটা। ওকে, তাহলে এখানে কয়টা তরঙ্গ আছে? একটা তরঙ্গ যাওয়ার পরে তার কতটুক গেছে বলো? এই পর্যন্ত আসলে 2টা হইতো, তাহলে তার অর্ধেক গেছে না? মানে একটা তরঙ্গ ফিল আপ করার পর তারও অর্ধেক গেছে, একটা তরঙ্গ ফিল আপ করার পর তার অর্ধেক গেছে, তার মানে 2টাও যায় নাই, 1.5টা গেছে। তাহলে আমরা বলতে পারি 1.5 ল্যামডা মানে 1.5 ল্যামডার মান হচ্ছে কত? 7.5 মিটার। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করে ফেলি, যে আমাদের 7.5 বাই হচ্ছে 1.5। ওকে, সো এখান থেকে আমাদের যে রেজাল্টটা আসে সেটাই হচ্ছে আমাদের, তাহলে কত আসে এখানে ভাই? 5 মিটার। সো আমাদের কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা জানি কি, যে v = f ল্যামডা। সো আমাদের v বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কত? f। সো v এর মান হচ্ছে কত আমাদের এখানে? 300 আর ল্যামডার মান হচ্ছে কত? 5। সো কত হবে? ভাগ করলে 60 হার্জ হয়। কত হার্জ হয় ভাই? 60 হার্জ। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? এটা হবে। বুঝা গেছে? আর বেসিক ফর্মুলা জানলে আমরা এগুলো পারবো। উদ্দীপককে উপরে লেখচিত্রের মাধ্যমের কণাগুলোর দিক ও তরঙ্গ প্রবাহের দিক একই।
মাধ্যমের কণাগুলোর দিক কোন দিকে যাওয়ার কাজ করে ভাই? আমি একটু দেখাইছি তোমাদের। অনুপ্রস্থ তরঙ্গ দিকে কোন দিকে কাজ করে? কণাগুলোর দিক কিন্তু উপরের দিকে, নিচের দিকে কাজ করে, স্পন্দনের দিক। আর তরঙ্গ প্রবাহের দিক কোন দিকে কাজ করে? সামনের দিকে। সো অবভিয়াসলি তারা একই দিক। মাধ্যমের কণাগুলোর দিক ও তরঙ্গ প্রবাহের দিক একই? অবভিয়াসলি না। পি কিউ আর কণাগুলো দশা সম্পন্ন। হ্যাঁ, পি পয়েন্ট এটা নামা শুরু করছে, এটা হবে না। কিউ পয়েন্টও নামা শুরু করছে, সমদশা সম্পন্ন, এটা তো হবে না। আর পয়েন্টও নামা শুরু করছে, তাহলে পি কিউ আরটা সমদশা সম্পন্ন। হ্যাঁ, এটা আমরা জানি। ডিইএফ কণাগুলোর বেগ একই হবে। কই ডিইএফ কোথায়? ডিইএফ, হ্যাঁ, এখানে যতগুলো কণা আছে সবগুলোর ভেলোসিটি সেম। হ্যাঁ, এখানে তরঙ্গের ভেলোসিটি আর কণাগুলো মানে কণাগুলোর ভেলোসিটি সবগুলোরই কি হবে? তোমার কি হবে? সেম হবে। ঠিক আছে, ওদের ভাইব্রেশন সেম, বেগও সেম। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে হচ্ছে আমাদের 2 এবং 3। আশা করি এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো সেম দশা, ধরো এখানে ডি ই এফ সেম সমদশা সম্পন্ন কণা না, সো তাদের ভেলোসিটি তো সেমই হবে, এভরিথিং সমান। ওকে, সামনে যাই আমরা। তো আমাদের 1 নম্বর টাইপ শেষ, আমাদের 2 নম্বর টাইপে চলে আসছি। এখানে হচ্ছে তরঙ্গের বিভিন্ন রাশি আছে, সো আমরা এগুলো দেখি কিভাবে সলভ করা যায়। তো আমাকে বলছে এটা ওই ভি = f ল্যামডা দিয়ে করতে পারবো। একটি শব্দ তরঙ্গ বাতাসে 2 সেকেন্ডে 1750 মিটার দূরত্ব অতিক্রম করে। তরঙ্গটির দৈর্ঘ্য এত হলে কম্পাঙ্ক কত হবে? ওকে, কম্পাঙ্ক f = কত আমরা দেখছি ভাই একটু আগে? v/λ। সো আমাদের প্রথমে ল্যামডার মান আছে 0.5 আর v এর মানটা দেওয়া নাই, বাট বলছে 2 সেকেন্ডে এত মিটার যায়। তাহলে আমরা কি জানি বলো তো ভাইয়া? বেগ = কত? s/t। সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বলো? 1750 কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। এখান থেকে আমরা তার ভেলোসিটি বের করতে পারি না? বুঝতে পারছো? 1750 ভাগ হচ্ছে 2, সো আমাদের 775 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে তার ভেলোসিটি। তাহলে এখানে আমাদের কত আসে? ভাগ হচ্ছে আমাদের 0.5, সো 1750 আসবে আলটিমেটলি। ঠিক আছে, ল্যামডার মান হচ্ছে 0.5 মিটার, 2 সেকেন্ডে 1750 মিটার যায়। এখানে আরেকটা মিস হয়েছে তোমার। এখানে আরেকটা শূন্য হবে। হ্যাঁ, আমি শূন্যটা একটু দিয়ে নিই। ওকে, তো অ্যান্সারটা কোনটা হবে ভাই? 1750 অবভিয়াসলি। তারপরে আমাকে বলছে যে শব্দের বেগ এত এবং তরঙ্গ দৈর্ঘ্য এত হলে পর্যায়কাল কত? তাহলে দেখো, পর্যায়কাল হচ্ছে তোমার টি বের করার জন্য টি এর ফর্মুলা কি ভাই? 1/কত f। তাহলে ওটা করার জন্য আগে হচ্ছে তোমার এফটা বের করে নিতে হবে। তাহলে f = কত? আমাদের v/λ। সো এখানে আমরা যদি করি যে আমাদের v এর মান হচ্ছে 340 আর ল্যামডার মানটা এটা কিসে নিতে হবে? এটা নিতে হবে হচ্ছে মিটারে। মিটারে নিলে কত আসে? 2.5 মিটার। সো আমাদের কত আসবে? 2.5, কারণ 250 সেন্টিমিটার মানে কত? 100 দিয়ে ভাগ করলে 2.5 আসে। সো আমাদের আসতে আসতে 340, নিচে আসতে আসতে 2.5, অ্যান্সার হচ্ছে কত? 136। ওকে, 136 হার্জ। পর্যায়কাল কত? তাহলে পর্যায়কাল হচ্ছে 1/t, বসায় দাও 1/136। 7.35 into 10 inverse 7.35 into 10 inverse 3 কত হবে? পর্যায়কাল তো সেকেন্ড হবে। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া? এটা বোঝা গেছে? আমাদের বেসিক ফর্মুলা পারলে এগুলো হয়ে যাবে, এগুলোতে কোনো প্যারা নাই আমাদের, এগুলোতে কোনো টেনশন নেই। তারপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী ইয়াতে। আমাদের এখানে বলছে যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে তাহলে টি ইকুয়াল টু কত? 1/f। এটা কি? টি আর এফটা ব্যস্তানুপাতিক না? টি ও এফ আমরা বলতে পারি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? একটা কমলে আরেকটা বাড়ে, তাই না? সো তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল যদি বৃদ্ধি পায়, অবভিয়াসলি আমাদের কম্পাঙ্কটা কমে যাবে, ব্যস্তানুপাতিক। তাহলে কম্পাঙ্কটা কি হয়ে যাবে ভাই? কমে যাবে। সো তুমি আমাদের যদি
মানে আমরা যদি পদার্থবিজ্ঞানে শুধু বেসিক ফর্মুলাগুলো জানি, আমরা মিনিমাম এখান থেকে 10 থেকে 12টা অ্যান্সার করতে পারবো। ফর্মুলা থেকেই তুমি বুঝতে পারবা যে এই জিনিস, এই রাশিটা তোমার কোন কোন রাশির উপর ডিপেন্ড করে, ফর্মুলার মধ্যেই আছে সব কিছু। ওকে, কম্পাঙ্কের মাত্রা কোনটা হবে, ঠিক আছে? সো একটু খেয়াল করো, কম্পাঙ্ক। সো কম্পাঙ্ক একক হচ্ছে তোমার হার্জ। হার্জ মানে হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। হার্জ মানে কি? সেকেন্ড ইনভার্স 1। তাহলে সেকেন্ডের মাত্রা হচ্ছে টি, আর কত? ইনভার্স 1 হবে। ওকে, তোমাদের যদি এটা মনে না থাকে তাহলে এইভাবে চিন্তা করতে পারো যে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু কত? 1/t, তাই না? তাহলে 1/t মানে হচ্ছে 1/s। তাহলে কত? s ইনভার্স 1। s ইনভার্স 1 মানে কত হবে? t ইনভার্স 1। ঠিক আছে, যেভাবে মনে রাখো, কোনো সমস্যা নাই। তারপরে আমরা আমাদের নেক্সট ইয়ারে দেখি কি আছে। সো তরঙ্গ 15 নম্বর কোশ্চেনে বলছে তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে? খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা যে তরঙ্গের ডিএনএ। ওকে, মনে রাখার জন্য তরঙ্গের ডিএনএ, ডিএনএ হচ্ছে কম্পাঙ্ক। এটা আমি মনে রাখার জন্য বলছি, এটাকে সিরিয়াসলি আবার নিও না। আমাকে বল, একটা মানুষের বা একটা জীবের ডিএনএ কি চেঞ্জ হয়? খুব মানে আদার কেস না হলে কখনো চেঞ্জ হয় না, ডিএনএ কখনো চেঞ্জ হয় না। মানে ও যেই পরিবেশই থাকুক না কেন, ওর যে ক্যারেক্টার, ওর যে ডিএনএ, ওটা কখনো কি চেঞ্জ হবে? হবে না। সো একটা শব্দ, যে শব্দটা তৈরি হয়েছে, ওই শব্দের কম্পাঙ্ক আজীবন কি থাকবে? সেম থাকবে। সো তরঙ্গের ডিএনএ হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? কি হয় না? এটা কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে আমি বলছি তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় নিচে কোনটি অপরিবর্তিত থাকে? কি হবে ভাইয়া? কম্পাঙ্ক। সো এটাকে আমরা বলতে পারি নোট। ওকে, মনে রাখার জন্য। চিত্রে প্রদর্শিত দূরত্ব অতিক্রম করতে তরঙ্গের 6 সেকেন্ড সময় লাগে, তরঙ্গটির কম্পাঙ্ক কত? ওকে, সো আমরা একটু খেয়াল করে দেখি এটা কিভাবে করা যায়। এখানে চিত্রে প্রদর্শিত দূরত্ব অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে, তাহলে এখানে কয়টা ওয়েভ আছে আমরা যদি বলি, এটা সমদশা, এইটা সমদশা, এটা সমদশা, তাহলে কয়টা ওয়েভ আছে? 1টা 2টা 3টা ওয়েভ আছে। তাহলে 3টা ওয়েভের জন্য তার কত সেকেন্ড করে সময় লাগে? 6 সেকেন্ড করে, 6 সেকেন্ড সময় লাগে। তাহলে কম্পাঙ্ক কত? তো কম্পাঙ্কর ফর্মুলা হচ্ছে কত? f ইকুয়াল টু কত? 1/t, তাই না? টি হচ্ছে কি? পর্যায়কাল। টি হচ্ছে কি? পর্যায়কাল। তাহলে দেখো টোটাল যদি 6 সেকেন্ড লাগে, তাহলে এই এতটুকু থেকে এতটুকু কত সেকেন্ড লাগবে ভাইয়া? 2 সেকেন্ড না? মানে এখানে 3টা ওয়েভ দিতে তোমার কত সেকেন্ড সময় লাগে? 6 সেকেন্ড। তাহলে একটা ওয়েভ দিতে কত সেকেন্ড সময় লাগবে? 2 সেকেন্ড। এখন আমরা জানি একটা ওয়েভ দিতে বা একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকেই বলে পর্যায়কাল। একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে ওটাকে কি বলে? পর্যায়কাল। তাহলে পর্যায়কাল এখানে কত? 2। তাহলে তুমি এখানে ফাইনালে কত পাচ্ছ? 1/2। 1/2 করা লাগবে। 1/2 মানে কত? 0.5 না? 0.5 হার্জ। ওকে, তাহলে অ্যান্সার কোনটা ভাই? এটা। তোমরা ওটা অন্যভাবে করতে পারো, একটা ফর্মুলা দিয়ে করতে পারো। সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে এফ ইকুয়াল টু কত বসাবা? যে n/t বসাবা। n মানে যতগুলো পূর্ণস্পন্দন দিছে, এখানে কয়টা পূর্ণস্পন্দন দিছে ভাইয়া? 3টা। তাহলে 3 বসাও। আর 3টা পূর্ণস্পন্দন দিতে যে সময় লাগছে সেই সময়টা হচ্ছে টাইম। টাইম কত বসাবা? টাইম কত বসালা? 6 বসালা, তাও কত? 0.5। মানে তুমি দুইভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। এটাও রাইট, এটাও রাইট, ঠিক আছে? তুমি যেটা দিয়ে করো কোনো সমস্যা নেই। যদি এটা দিয়ে করো, বেসিকটা কাজে লাগাবা যে আমি পর্যায়কাল বসাবো, মানে একটা পূর্ণ তরঙ্গ দিতে কি সময় লাগতেছে। আর এটা যখন করব তখন কয়টা পূর্ণ তরঙ্গ দিছে সেটা বসাই দিলাম, আর ওই তরঙ্গের জন্য কয়টা টাইম লাগছে। সিমিলার কথাই দেখো এখানে আমরা কি করছি, যে এখানে কিন্তু সেই 1/2 পাওয়া যায়। মানে তুমি ধরো n কে যখন t দিয়ে ভাগ করবা, 3 কে যখন তুমি 6 দিয়ে ভাগ করলা, এটা মানে কি যে 3টা পূর্ণ তরঙ্গ দিতে লাগে 6 সেকেন্ড। কাটাকাটি করে আবার কত পাবা? এটাকে কিন্তু কত লেখা যায়? 1/2 লেখা যায় না? তার মানে একটা পূর্ণ তরঙ্গ দিতে লাগে 2 সেকেন্ড। সো এটাকেই আমি এখানে সহজ করে লিখছি। মানে দুইটা কিন্তু তোমার একই কথা, এখানে দুইটা কিন্তু কোনো আলাদা কথা না। বোঝা গেছে? সো আমরা আশা করি এই জিনিসগুলো আমরা এইভাবে খুব ভালোভাবে কি করতে পারবো? অ্যাপ্রোচটা করতে পারবো, ঠিক আছে? ওকে, সো এখন দেখো যে 17 নম্বর কোশ্চেন আছে যে দুটি সুশলাকার কম্পাঙ্ক হচ্ছে আমাদের 200 হার্জ এবং 800 হার্জ। শলাকা দুটি হতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? ওকে, সো একটা কথা চিন্তা করো যে সুশলাকা থেকে তোমার হচ্ছে বিভিন্ন হার্জের কি তৈরি করা যায়? বিভিন্ন হার্জের হচ্ছে তুমি তৈরি করতে পারো। লাইক এই যে এগুলো হচ্ছে একটা সুশলাকা, ঠিক আছে? সো এগুলো থেকে হচ্ছে তুমি বিভিন্ন হার্জের তুমি শব্দ তৈরি করতে পারো। যেমন এটা কত দেওয়া, দেখো এটা 256 লেখা আছে, দেখা যায় কিনা? এখানে লেখা থাকে 256, তার মানে এটা দিয়ে তুমি 256 হার্জের শব্দ তৈরি করতে পারবে। এটা দিয়েও সিমিলার
256,000 শব্দ তৈরি করতে পারবে, ঠিক আছে। সো এখানে দুইটা ডিফারেন্ট সুরশলাকা আছে, এগুলা দিয়ে হচ্ছে তুমি শব্দ তৈরি করবা। শব্দ তৈরি করলে বলছে যে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে। শব্দ কেমনে তৈরি করে এগুলাতে, তুমি জাস্ট এগুলাতে ভাইব্রেশন করলে, কোনো কিছুতে আঘাত করো, একটা ভাইব্রেশন তৈরি হবে, এটাই হচ্ছে মিলিয়ে তোমার শব্দ। হ্যাঁ, এখন কথা হচ্ছে মনে রাখবা যে নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ সেম। মনে রাখবা কি নির্দিষ্ট মাধ্যমে, যে আমরা সব সময়টা মাথায় রাখবো যে নির্দিষ্ট মাধ্যমে কতগুলো কথা বলতেছে, এগুলো কিন্তু তোমার সিকিউর ক্ষেত্রে খুব কাজে দিবে। সিকিউতে নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ সেম, শব্দের বেগ একই থাকে। যে কম্পাঙ্ক তৈরি হবে ওটার, আমরা বলছি যে শব্দ তৈরি হবে তার কম্পাঙ্ক আজীবন সেম থাকবে, এটা ডিএন এর মতো। আর নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ সেম থাকে, মাধ্যম চেঞ্জ করলে বেগ চেঞ্জ হবে। ওকে, এখন তাইলে আমি যদি বলি এটা হচ্ছে তোমার F1, এটা হচ্ছে তোমার F2, তাহলে এই দুইটা শব্দই যেহেতু তোমার একটা মাধ্যমে আছে তাহলে তাদের ভেলোসিটি সেম হবে, তাই না ভাই? সো আমরা বলতে পারি V1 ইকুয়াল টু কত, V2। সো ফর্মুলা কি, F1 λ1 ইকুয়াল টু F2 λ2। আমাকে বলছে যে কম্পাঙ্ক এত হলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে λ1 বাই λ2 ইকুয়াল টু কত হবে, F2 বাই F1। ওটা বুঝছো? F2 বাই কি হবে, F1 হবে। তাহলে F2 এর মান হচ্ছে কত, 800, F1 এর মান হচ্ছে কত, 200। তাহলে কত হবে, 4/1, মানে 4:1। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? যে যেহেতু মাধ্যমটা আমার সেম ছিল, সো তাদের ক্ষেত্রে কি ভেলোসিটি সেম হবে। ভেলোসিটি ফর্মুলা বসাইলাম আর আমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে। সো λ1 আর λ2 যখন করছি তখন আমাদের কি হবে, 4:1 কত আসছে, 1 আসছে। আশা করি তোমরা এটা বুঝছো। নেক্সটে যাই আমরা। আমাকে বলছে যে একটি শব্দের পর্যায়কাল এত এবং শব্দের বেগ এত হলে তরঙ্গ দৈর্ঘ্য কত। সো আমরা কি জানি যে ল্যামডা ইকুয়াল টু কত, v/f। ওকে, পর্যায়কাল দেওয়া আছে ডিরেক্টলি, আমরা এটা ডিরেক্ট করে ফেলি, দেখো তোমরা বুঝো কিনা। সো v, আমরা এফটা কাছে এফটা বের করে নিই, ম্যানুয়ালি করে দিই তোমাদের, তো ঝামেলা না করি। 1/t। সো 1/t করলে আমরা এখান থেকে এই যে এটা হচ্ছে কার মান, এই যে পর্যায়কালের মান দেওয়া আছে, এটা কার মান দেওয়া আছে, পর্যায়কালের মান দেওয়া আছে, এটা হচ্ছে t এর মান। সো আমরা 1/, করি 1/, হচ্ছে t এর মান হচ্ছে কত, 5.8 ইন্টু 10 ইনভার্স মাইনাস 4। 5.8 ইন্টু 10 ইনভার্স মাইনাস 4 এ কত আসে ভাই, মোটামুটি 1724 সামথিং আসে, 1724 সামথিং চলে আসে, 1724.14 হার্জ। ওকে, সো এখানে আমরা যদি এখানে f, সো আমরা যদি মানগুলো বসাই দিই এখানে, এই যে সিরিয়ালি এখানে করা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, তো এখানে আমাদের v এর মানটা বসাই দাও। v এর মান হচ্ছে 320 আর কত, 1724.14। আমাদের রেজাল্ট চলে আসতেছে 1.0.19 অ্যাপ্রক্সিমেটলি এরকম আসে। ওকে, এত মিটার। আশা করি আমরা এটা বুঝছি। আমাদের সামনে এই যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে আর কোনো সমস্যা হবে না। ওকে, আমাদের ফর্মুলা তেমন একটা নাই এখানে আসলে। আমাকে বলছে পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 সেন্টিমিটার হলে তরঙ্গ শীর্ষ পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত। শীর্ষ পাদ, আমি যদি একটা চিন্তা করি যে একটা তরঙ্গ দেখতে কেমন হয়, শীর্ষ পাদ থাকে হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে। সো চিন্তা করো, এটা হচ্ছে তোমার সাম্য অবস্থা। হ্যাঁ, তো এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গ পাদ, এটা হচ্ছে কি, এটাকে বলে তরঙ্গ পাদ, এটাকে বলে তরঙ্গ শীর্ষ। মানে উপরটাকে শীর্ষ বলে, নিচেরটাকে পাদ বলে, যেটা আপ থাকে আবার ডাউনও থাকে। সো আমাকে বলছে দুইটি তরঙ্গ শীর্ষের দূরত্ব, তো দুইটা মানে পরপর তরঙ্গ শীর্ষের দূরত্ব, সেটাকে আমি সমতল সম্পূর্ণ বলতে পারি। এই দুইটা কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে ভাই বলো তো এটা কি মাঝখানে আছে না? এটা দেখি বোঝা যায় এটা কোথায় আছে, মাঝখানে আছে। পরপর দুটো যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে আমাকে বলছে যে তরঙ্গ শীর্ষ এবং তার পরবর্তী তরঙ্গ পাদ, তাহলে এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং তার পরবর্তী তরঙ্গ পাদ কোনটা, এটা কি আছে, মাঝখানে আছে। তাহলে টোটাল যদি 2 সেন্টিমিটার হয়, এইটার মধ্যে ডিসটেন্স কত হবে, অবভিয়াসলি 1 সেন্টিমিটার হবে। এটা এমনি বলা যায়, বুঝা গেছে? তারপরে আমাকে বলছে পরবর্তী কোয়েশ্চেন যে চিত্রানুসারে তরঙ্গটির কম্পাঙ্ক কত।
তো এখানে দেখো টোটাল সময় লাগছে 4 সেকেন্ড। এখানে ওয়েভ হচ্ছে কয়টা, এটা এটা না, তাহলে এটা হচ্ছে আমাদের সমদশা, আবার এটা না, এটা সমস্যা, দুইটা ওয়েভ আছে। ওকে, কম্পাঙ্ক কত, তাহলে ফর্মুলা কি বলছিলাম, 1/t বসায় দাও। তাহলে একটা যদি আমাদের এখানে দেখো দুইটা দিতে সময় লাগে 4 সেকেন্ড, তাহলে একটা দিতে সময় লাগে কত সেকেন্ড, টি হচ্ছে কত এখানে 2 না, 1/কত 1/2, শেষ, 0.5 হার্জ। অথবা তুমি চাইলে ওই যে f = n/t দিয়ে করতে পারো, এটা তো বুঝাই দিছি একটু আগে, তাই না? n এর মান কত এখানে ভাই বলো তো, n হচ্ছে কয়টা পুনঃস্পন্দন দিয়েছে, দুইটা পুনঃস্পন্দন, টাইম লাগছে 4 সেকেন্ড, 0.5 হার্জ। তুমি যেভাবেই করো অ্যান্সার সেম আসবে, কোনো সমস্যা নাই। তাহলে কত আসবে ভাই, 0.5 সেকেন্ড। বুঝা গেছে? আমাদের পরবর্তী কোশ্চেন আসছে যে আমাদের শব্দের কম্পাঙ্ক বেড়ে গেলে বেগ বেড়ে আচ্ছা শব্দের কম্পাঙ্ক বেড়ে যায় কখন? বেগ বেড়ে গেলে, তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে, নাকি হচ্ছে পর্যায়কাল বেড়ে গেলে। আচ্ছা দেখো, আমি যদি দেখি যে f = কত 1/t, সো পর্যায়কাল কমলে কম্পাঙ্ক বাড়বে, বাট পর্যায়কাল বেড়ে গেলে কি কম্পাঙ্ক বাড়বে না, সো এটা হবে না। তারপরে চিন্তা করো যে বেগ বেড়ে গেলে v = কত f ল্যাম্বডা, বেগ বেড়ে গেলে তোমার পর্যায়কাল কম্পাঙ্ক বাড়ে না, আসলে নরমালি তোমার ওটা কি ভেলোসিটি তোমার বেড়ে যাবে, ঠিক আছে? কারণ যখন অন্য মাধ্যমে চলে যাবে তখন হচ্ছে তার ওয়েভলেন্থটা বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়বে না, ঠিক আছে? সো এটাও আমাদের হয় না, বুঝতে পারছো? তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে আর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে, এখন দেখো যে v = কত f ল্যাম্বডা, f আর ল্যাম্বডার মধ্যে সম্পর্ক কি? ধরো একটা নির্দিষ্ট মাধ্যম, নির্দিষ্ট আমি কি বললাম যে ভাই বললাম নির্দিষ্ট মাধ্যম, যখন আমি বলতেছি ভাই নির্দিষ্ট মাধ্যম তখন আমাদের v ফিক্সড, কারণ একটু আগে আমি বলছি নির্দিষ্ট মাধ্যমে ভেলোসিটি চেঞ্জ হয় না। তখন কি হইবে যে যখন তোমার ব্যালেন্স করার জন্য ধরো ল্যাম্বডার মানটা বাড়ায় দিছি, তখন সেই অনুপাতে f এর মানটাও কমে যাবে, তারপরে f এর মানটা বাড়ায় দিছি, ল্যাম্বডার মানটা সেই অনুপাতে কি কমে যাবে, কারণ দুটাকে ব্যালেন্স করতে হবে, তাই না? সো এখানে একটু খেয়াল করে দেখো যে v বাই ল্যাম্বডা = f, তো f যেহেতু ফিক্সড তার মানে 1/λ সমানুপাতিক হচ্ছে কত f, তার মানে f হচ্ছে ল্যাম্বডার ব্যস্তানুপাতিক, কি পাতিক, ব্যস্তানুপাতিক। তার মানে যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যায় তাহলেই ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে, তার মানে যদি তরঙ্গ দৈর্ঘ্য কমে যায় তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। বোঝা গেছে কোন পার্সপেক্টিভে করছি? আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। হ্যাঁ, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করে? দুইটা সমদশাটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করবে। তাহলে দেখো সমদশা কোনটা কোনটা হয়, পি আর জীবন সমদশা হয়, এটা তো হবেই না, বাদ। পি কিউ এটাও হবে না, পি প্রাইম কিউ প্রাইম এটাও না, পি প্রাইম এই দেখো এটা একটু পরে নামবে, এটা একটু পরে নামবে, মাঝখানে আর কোনো সমদশা সম্পূর্ণ করা নাই। সো এইটাই বোঝা গেছে, আমাদের বেসিক কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তখন আমাদের, আশা করি এখানে কোনো সমস্যা তো আমাদের নাই। তারপরে এখানে দেখো যে আমাকে বলছে চিত্রে প্রদর্শিত দশায় মানে হলো বিপরীত দশায় আছে কোনটি, বিপরীত দশায় আছে। ওকে, পি প্রাইম সমদশায় আছে, এস প্রাইম এটা একটু পরে নামা শুরু করতেছে, এটা একটু পরে নামবে, এটা সমদশা। আর প্রাইম ভাই এটাও সমদশা, এখন সবই সমদশা দেওয়া আছে। তাহলে পি যে পয়েন্টে আছে কিউ তার বিপরীত পয়েন্টে, কারণ কিউ পি একটু পরে নামা শুরু করবে, এ একটু পরে ওঠা শুরু করবে, এটা তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গ পাদ। বুঝা গেছে, বিপরীত না সবকিছু। বাতাসে শব্দের বেগ ভি, আচ্ছা আমরা এখানে তোমার বইয়ে একটা ফর্মুলা দেওয়া আছে যে ভি সমানুপাতিক হচ্ছে কি √t, মানে আমাদের বাতাসে শব্দের বেগ ভি হচ্ছে তাপমাত্রা, মানে তাপমাত্রা কি হবে ভাইয়া, তাপমাত্রা হবে কেলভিনে, এর বর্গমূলের সমানুপাতিক, সেটা আমরা জানি। তাপমাত্রা চাপের সমানুপাতিক আসলে না, তাপমাত্রার সাথে চাপটা আসলে সমানুপাতিক সম্পর্ক নাই, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা ঠিক। তো আমরা এখানে দেখো এটার ইনার ডেসক্রিপশন হচ্ছে আমরা দিলে আমাদের ক্লাসটা খুব লেন্দি হয়ে যাবে, আমরা এগুলো দিব না। আমাদের এই এমসিকিউর জন্য পরীক্ষায় এই দুটা জিনিস জানা থাকলেই হবে যে আমাদের ভিটা হচ্ছে তোমার কি, যে কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক এবং ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে? এই দুটো একটু মাথায় রাখবো, তাহলে মোটামুটি এখানে কভার হয়ে যাবে। সো এগুলা ইন ডিটেলস কেন কি হয় সেগুলো হচ্ছে যখন তোমাদের এই অধ্যায় শেষ করবো তখন তোমাদের আমি অবভিয়াসলি দিয়ে দিব, ঠিক আছে? বাট পরীক্ষার ওয়ান শট এমসিকিউতে দিস ইজ এনাফ ফর ইউ। সো এটা হচ্ছে তোমার অ্যান্সার, বুঝা গেছে? এগুলো জাস্ট ডিরেক্টলি ফর্মুলা থেকেই বলা যায়, তুমি যখন ফর্মুলা জানবা তখনই বলতে পারবা যে কোনটা কোনটা সমানুপাতিক, কোনটা কোনটার ব্যস্তানুপাতিক। তারপরে আমরা নেক্সটে যাই, এখানে আমাকে বলছে যে উদ্দীপকে তরঙ্গটির কম্পাঙ্ক কত।
এইগুলো করতে করতে অলরেডি বোর হয়ে গেছি। এইখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড, এখান থেকে এখানে যাইতে। আচ্ছা, সো মোটামুটি এখানে কয়টা তরঙ্গ আছে? 2টা তরঙ্গ আছে। তাহলে f ইকুয়াল টু কত? আমরা কত দিয়ে করবো ভাইয়া? টোটাল সময় লাগছে, তাহলে n/t দিয়ে করে ফেলো, ঝামেলা করি না আমরা। হ্যাঁ, n এর মান কত এখানে? n এর মান হচ্ছে এখানে কয়টা পূর্ণ তরঙ্গ দিচ্ছে? 2টা। আর এখানে হচ্ছে সময় লাগছে কত ভাইয়া? সময় লাগছে 0.02 সেকেন্ড। ওকে, যেটা দিয়ে করো কোনো সমস্যা নাই, এতক্ষণে তো তোমরা বুঝে গেছো ভালোভাবে। তাহলে 2 বাই হচ্ছে 0. কত আসে ভাইয়া এটা? এখানে তরঙ্গটির কম্পাঙ্ক দুইটা পূর্ণ তরঙ্গ আছে, সময়টা কি এত সেকেন্ড দেওয়া? এত সেকেন্ড লাগছে, তাইলে এখানে আমাদের 100 হার্জ কই? অ্যান্সারটা তাই আসে 100 হার্জ। এখানে সঠিক উত্তর হবে 100 হার্জ। ওকে, এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না, এটা হয় না। সো এখানে আমাকে বলছে যে উদ্দীপকে উল্লেখিত তরঙ্গটির ভেলোসিটি নির্ণয় করতে। সো এখানে আমাদের দেখো টাইম দেওয়া আছে, মোটামুটি 4 সেকেন্ড লাগছে এই টোটালটা কমপ্লিট করতে, আর এইটা দেওয়া আছে 4 মিটার। তাহলে আমাকে বলছে যে উদ্দীপকে উল্লেখিত তরঙ্গটির বেগ নির্ণয় করো। তাহলে বেগ নির্ণয় করার জন্য v ইকুয়াল টু কত? f ল্যামডা। সো একটা একটা করে বের করতে হবে। f এর মান কত এখানে দেখো তো, এখানে কয়টা পূর্ণ তরঙ্গ দিচ্ছে? 1 2, মানে একটা, দুইটা, আড়াইটা পূর্ণ তরঙ্গ দিছে। তাহলে f এর মান হবে কত? f ইকুয়াল টু আছে কত? n/t। n কতটা পূর্ণ তরঙ্গ দিছে? 2.5। t টাইম লাগছে কত সেকেন্ড? 4 সেকেন্ড। আমরা করে ফেলি এটা। হ্যাঁ, যে 2.5 বাই হচ্ছে কত? 0.625 হার্জ। ওকে, আর কি আছে? আমরা এখানে ল্যামডা হচ্ছে এটা কয়টা? আচ্ছা, এখানে দেখো 4 সেন্টিমিটার দাও কতটুকু? একটা, দুইটা। আচ্ছা, এই পর্যন্ত দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখানে কয়টা পূর্ণ তরঙ্গ হয়েছে বলো তো? এখানে পূর্ণ তরঙ্গ হয়েছে একটা, তার সাথে আর কতটুকু হয়েছে বলো তো? এতটুকু গেছে। তার মানে দেখো এটাকে কয়টা ভাগে? এটাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি পূর্ণ তরঙ্গকে, এটা হলো কত ভাগ হয়েছে? 2 ভাগ। মাঝখানে যদি ডিভাইডেড করি তাহলে এখন কত ভাগ হইলো? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। সো এই আরো কত ভাগ, কত পোরশন গেছে? 1/4 গেছে। আরো কত পোরশন গেছে? 1/4 গেছে। এই টোটাল ল্যামডার মানটা হচ্ছে কত সেন্টিমিটার ভাই? 4 মিটার। বোঝা গেছে? মানে সে হচ্ছে একবার পূর্ণ তরঙ্গ দেওয়ার পরে আরো কত? 1/4 গেছে। সো টোটাল ল্যামডার মান হচ্ছে 4। বুঝতে পারছো কিনা? তাহলে এখানে আমরা লসাগু বলে দেখা এখানে কত আসে? নিচে 4 আসবে, উপরে আসবে 5, ল্যামডা ইকুয়াল টু 4। সো ল্যামডা ইকুয়াল টু আছে কত? 16/5। বসায় দাও এখানে যা আছে তাই। তাহলে f এর মান আছে 0.625 আর ল্যামডার মান হচ্ছে কত? 16/5। সো 0.625 ইন্টু আমাদের আসতেছে 16, নিচে আসতেছে কত? 5। অ্যান্সার হচ্ছে কত? 2। অ্যান্সার কত ভাই? 2 মিটার পার সেকেন্ড। মনে থাকবে? অত কঠিন কোনো কিছু না, সহজ বেসিকগুলো কাজে লাগাইতে পারলে ইজিলি আমরা এখান থেকে সলিউশনটা করতে পারবো। ঠিক আছে, দেখো আমাদের আছে যে তরঙ্গটির কম্পাঙ্ক কত, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন অনুদৈর্ঘ্য আমরা অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা পূর্ণ স্পন্দন বুঝি, সবই বুঝি। এটার ক্ষেত্রে কিভাবে বুঝবো? অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তোমার দেখবা যে একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাদ মিলে একটা পূর্ণ তরঙ্গ তৈরি হয়। এখানে পূর্ণ তরঙ্গ কিভাবে হবে? সংকোচন ও প্রসারণ মিলে। কি মিলে ভাইয়া? সংকোচন ও প্রসারণ মিলে। মনে রাখবো কি? সংকোচন, প্রসারণ মিলে আমাদের কি হয়? পূর্ণ তরঙ্গ হয়। কি হয়? পূর্ণ তরঙ্গ হয়। আগেরটা কি ছিল? অনুদৈর্ঘ্যে। মাথায় রাখবো এটা, অনুদৈর্ঘ্যে। সংকোচন ও প্রসারণ মিলে পূর্ণ তরঙ্গ হয়। তাহলে এখানে আমাদের এই যে দেখো এখানে কয়টা পূর্ণ তরঙ্গ আছে? এই যে এখানে সংকোচন, প্রথমটা সংকোচন পরে প্রসারণ, একটা সংকোচন প্রসারণ। এখানে কয়টা? 2টা। কয়টা হয়েছে? 2টা হয়েছে। আর পরে আছে কয়টা? 3টা। কয়টা পূর্ণ তরঙ্গ আছে এখানে? 3টি পূর্ণ তরঙ্গ। এখানে কয়টা পূর্ণ তরঙ্গ? 3টা পূর্ণ তরঙ্গ। মাথা মনে থাকবে, একটা সংকোচন একটা প্রসারণ মিলে, সংকোচন প্রসারণ মিলে একটা তরঙ্গ হয়। সো তরঙ্গ পূর্ণ তরঙ্গ হয়। তরঙ্গটির কম্পাঙ্ক কত? সো f ইকুয়াল টু কত? ফর্মুলা বসে আমরা কত জানি? n/t বসায় দাও। কয়টা পূর্ণ তরঙ্গ দিছে এখানে? 3টা। সময় লাগছে কত সেকেন্ড ভাইয়া? 0.1 সেকেন্ড। শেষ। তাহলে আমাদের কত? 3.1।
30 কত হার্জ আসে 30 হার্জ মনে থাকবে পারবে না আসলে পরীক্ষায় এখানে পূর্ণতরঙ্গ কিভাবে বুঝবা জাস্ট চিন্তা করো এখান থেকে পূর্ণতরঙ্গ বুঝে গেলে বাকি হিসাব সে আগের মতোই মানে অনুপ্রস্থের মতোই সবকিছু তো এটা এগুলো কিন্তু সিকিউতে আসবে তোমার সো একটা ভালো প্রিপারেশন নিতে পারো এখান থেকে ওকে শব্দ তরঙ্গ থেকে আমাদের কিছু এখানে আছে যে বাদুর 100 কিলোহার্টজ কম্পনে শব্দ তৈরি করতে পারে কি ধরনের তরঙ্গ আচ্ছা সো তরঙ্গের ইয়া হয় যে আমরা যদি মনে রাখি যে তরঙ্গ হচ্ছে যে ফ্রিকোয়েন্সি যদি আমাদের কত 20 হার্টজের নিচে হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ইনফ্রাসাউন্ড বলে এটাকে বা শব্দেতর বলে কি বলে ভাইয়া শব্দেতর যদি ফ্রিকোয়েন্সি তোমার 20 হার্টজ থেকে ছোট হয় যদি ফ্রিকোয়েন্সি তোমার যদি 20 কিলো হার্টজ থেকে বড় হয় বা আমরা 20,000 হার্টজ বলতে পারি তখন সেটাকে বলে আল্ট্রাসাউন্ড বা শব্দোত্তর বলে এটা একটু মাথায় রাখতে হবে এগুলো এমসিকিউর জন্য আমাদের লাগবে ওকে আর 20 হার্টজ থেকে 20,000 কিলো হার্টজ এটাকে বলে শ্রবণ সীমা ঠিক আছে মানে তুমি 20 থেকে 20,000 পর্যন্ত হচ্ছে শব্দ তুমি শুনতে পারো আর বাকি রেঞ্জের শব্দ তুমি শুনতে পারো না সো আমরা এই যে এগুলো আমরা একটু নোট করে রাখবো এগুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসবে নোট ওকে তাহলে এখানে ভাইয়া 20 এখানে কত আসছে যে আমাদের 100 কিলো হার্টজ সেটা কি তোমার 20 কিলো হার্টজ থেকে বড় না তাহলে এটা কি হবে শব্দে উত্তর হবে হ্যাঁ শব্দে উত্তর হবে নিচে কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা এটা অলরেডি জানি যে শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ এগুলো নিয়ে অনেক হয়েছে আমরা করে ফেলছি কোনো সমস্যা নাই এই দুটো পরীক্ষা কিন্তু আসবে শব্দ তরঙ্গ আলো হচ্ছে কি অনুপ্রস্থ শব্দ তরঙ্গ হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ তার পরবর্তীতে আমাদের বলা আছে যে কোন ধরনের তরঙ্গ আমাদের শ্রবণের অনুভূতি জন্মায় তাড়িৎ চুম্বক তরঙ্গ আলোক তরঙ্গ এটা না আলোক তরঙ্গ আমরা কিভাবে ইয়া করবে আমাদের শ্রবণ অনুভূতি কিভাবে জন্মাবে বেতার তরঙ্গ আলোক তরঙ্গ একই জিনিস তাড়িৎ চুম্বক তরঙ্গ বেতার তরঙ্গ আলোক তরঙ্গ সবগুলা কি জিনিস সেম জিনিস যান্ত্রিক তরঙ্গ যে তরঙ্গের মাধ্যম আছে লাইক শব্দ কি একটা যান্ত্রিক তরঙ্গ না এটার জন্য কি নির্দিষ্ট মাধ্যমের প্রয়োজন হয় তো এটা আমাদের শ্রবণ অনুভূতি জাগাইতে পারে আর কেউ জাগাইতে পারবে না মাধ্যম ছাড়া কোনো ওয়েবে আমাদের শ্রবণ অনুভূতি জাগাতে পারবে না কোনো বস্তু কম্পনের ফলে শব্দ তৈরি হয় শব্দের ক্ষেত্রে কোনগুলো হয় শব্দের প্রতিফলন হয় না ভাইয়া যে আমরা প্রতিধ্বনি শুনতে পাই হয় কি না ওকে প্রতিসরণ হয় না কি যেমন তুমি ধরো এখান থেকে কথা বললা দেয়ালের ওই পাশ থেকে শোনা যাবে না প্রতিসরণ মানে কি মাধ্যম চেঞ্জ করা তোমরা যারা আলো পড়ছো তারা অ্যাটলিস্ট বুঝো প্রতিফলন মানে আমরা প্রতিধ্বনি শব্দ শুনতে পাই আবার এটার প্রতিসরণও আছে তুমি এখান থেকে কথা বলে দেয়ালের ওই পাশ থেকে শোনা যাবে উপরিপাতন হয় উপরিপাতন মানে কি যে একটার উপর আরেকটা হচ্ছে কি আঘাত করে হচ্ছে তোমার তোমার তরঙ্গের বিস্তারটা বাড়ায় দেয় যেমন আমি যদি ভাই একটা এক্সাম্পল বলি যে ধরো যে দুটো ওয়েভ দুই দিক থেকে আসতেছে তখন কি করবা তখন কি হয় দেখবা যে মাঝখানেটা হচ্ছে বিশাল বড় একটা তরঙ্গ শীর্ষ তৈরি হয় আবার দেখবা একটা বড় একটা খাত তৈরি হয় ঠিক আছে এটা কেন হয় দুইটার উপরিপাতনের কারণে উপরিপাতন মানে একটা ওয়েভ আরেকটা ওয়েভের উপর পড়ে এখন এই যে তিনটা বৈশিষ্ট্য বললাম প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন এগুলো তরঙ্গেরই বৈশিষ্ট্য তাহলে শব্দ একটা কি ভাইয়া তরঙ্গ না সো তরঙ্গের তো তিনটা বৈশিষ্ট্য থাকবে তুমি যে কোনো তরঙ্গই নাও তার প্রতিফলন থাকবে তার প্রতিসরণ থাকবে তার উপরিপাতন হবেই ঠিক আছে মনে থাকবে তো সো এইটা এখানে অ্যান্সার কোনটা হবে ভাই আমাদের অ্যান্সার হবে এইটাও হয় এটাও হয় এটাও হয় অ্যান্সার হবে কোনটা তিনটাই ওকে তারপরে চলে যাও আমাদের ইম্পর্টেন্ট সেগমেন্ট প্রতিধ্বনি এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সেগমেন্টটা এখান থেকে তো তোমার মোটামুটি ভালো তোমাদের সিকিউর থাকে সো দেখি এখান থেকে কি কোশ্চেন থাকে একটি পানিশূন্য কূপের গভীরতা হচ্ছে তোমার 25 মিটার ওকে এটা সর্বোচ্চ কত উচ্চতায় মানে হলো পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে তা আমি একটু তোমাদের এটা খুবই সহজ তোমরা অলরেডি এটা পারো তাও একটু ভালোভাবে দেখাই দিই এটা হচ্ছে একটা কূপ ঠিক আছে এই কূপের হচ্ছে এই পর্যন্ত পানি আছে সাপোজ ধরলাম কোন পর্যন্ত পানি আছে এই পর্যন্ত পানি এখন এই পর্যন্ত যে পানি আছে এই পানিটার বলছে যে প্রতিধ্বনি শোনার জন্য কিন্তু সর্বনিম্ন একটা দূরত্ব থাকা লাগে বুঝতে পারছো প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন একটা দূরত্ব থাকা লাগে তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের সেই কুয়াটা তাহলে উপরের মানে আমি যদি বলি এই যে ডিসটেন্সটা এটা যত সর্বনিম্ন হবে এটাই তো তত সর্বোচ্চ হবে
তাই না? সো আমাকে ওইটাই বলছে যে আমাদের সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকতে হবে, তার মানে এটা এটা যদি আমাদের সর্বনিম্ন হয় তাহলে এটা কি হবে, আমাদের সর্বোচ্চ হবে। সো সর্বোচ্চ সর্বনিম্ন নিয়ে আশা করি তোমাদের কনফিউশনটা চলে গেছে, কারণ যখন তুমি এই ডিস্টেন্সটা উপরের ডিস্টেন্সটা যখন ছোট নিবা নিচেটা এমনি বড় মানটা তুমি পাবা। তাহলে আমরা তখন সর্বনিম্ন আর ডিস্টেন্স বের করার জন্য আমরা শ্রবণ সীমা কত আমাদের প্রতিধ্বনি শোনার জন্য 0.1 সেকেন্ড আমাদের গ্যাপ থাকা লাগবে, তাহলে আমরা কি কি প্রতিধ্বনি শুনতে পারবো। তাহলে টাইমটা আমাদের শব্দ করার পরে কত সময় আমাদের দিতে হবে, 0.1 সেকেন্ড। তাহলে আমরা এখানে ফর্মুলা ইউজ করে ফেলতে পারি, এখান থেকে শব্দ যাবে আবার শব্দ কি ফিরে আসবে, তাহলে এইখান থেকে ডিস্টেন্স ধরলাম আমি 2d। তাহলে আমরা কি জানি ভাইয়া, যে 2d ইকুয়াল টু হচ্ছে কত, vt। মনে আছে 2d ইকুয়াল টু কত, vt। কিভাবে, কারণ হচ্ছে আমরা বেসিক ফর্মুলা হচ্ছে s ইকুয়াল টু vt। তাহলে এখানে কতটুকু s মানে কতটুকু, এখানে সে একবার গেছে আর আরেকবার কি ফিরে আসছে, তাহলে d প্লাস d 2d এইভাবে লিখছি। এখানে এটা কিন্তু নতুন ফর্মুলা না, এটা কই থেকে আসছে, s ইকুয়াল টু vt থেকেই কিন্তু আসছে। আবার এটাকে তোমরা মুখস্থ করে না, এর মুখস্থ করার কোনো জিনিস না, ঠিক আছে? মুখস্থ করলে চেঞ্জ করে দিলে পারবে না, কিন্তু এখান থেকে চেঞ্জ করে অনেক কোয়েশ্চেন আসে যে তোমার শব্দ তৈরি করে দৌড় দিচ্ছে, তখন কি হবে, তখন এই ফর্মুলা স্কুলে মিলাই দিতে পারবে না। হ্যাঁ, বেসিক কনসেপ্ট ইউজ করো সবসময়। সো আমরা এগুলো নিয়ে এখন আলোচনা না করি, এটা তো আমাদের সিকিউর কনসেপ্ট। ওকে, সো তাহলে আমাদের এখানে ডি এর মানটা কত হয়, vt/2। তাহলে এখানে আমাদের শ্রবণ সীমা ভি হচ্ছে কত, এখানে আমাদের পানি শূন্য কূপের গভীরতা। সো যেহেতু আমাদের দেওয়া নাই, আমরা 330 ধরে নিই, আর টাইম হচ্ছে 0.1 আর হচ্ছে 2। সো আমাদের এখানে কত আসে দেখি, 330.1 আর ভাগ হচ্ছে 2। সো এখানে মোটামুটি 16.5 মিটার, কত 16.5 মিটার। তাহলে এটা যদি 16.5 মিটার হয় তাহলে বাকিটা কতটুকু হবে, তাহলে এই 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 হাইটটা কতটুকু হবে সর্বোচ্চ, এটা হবে 25 মাইনাস 16.5, 8.5 মিটার, কত 8.5 মিটার। তাহলে অ্যান্সার কোনটা ভাই, আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের 8.5 মিটার। ওকে, মনে থাকবে তো, সহজ জিনিস না? সর্বোচ্চ সর্বনিম্ন নিয়ে মাঝে মাঝে টেনশনে পড়ে যাও, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো, সব কিছু সহজ, ঠিক আছে? এত তাড়াহুড়া করার কিছু নাই। তারপরে আমরা সামনে যাই, দেখো আমাকে বলছে পরবর্তী কোশ্চেনে যে বাদুর পথ চলার জন্য কোনটা ব্যবহার করে। আমরা জানি যে রাতের বেলা বাদুর হচ্ছে তোমার হচ্ছে প্রতিধ্বনি, মানে তুমি প্রতিধ্বনি শব্দ তৈরি করে, সামনে যে অবজেক্ট থাকে অবজেক্ট হচ্ছে শব্দকে রিফ্লেক্ট করে, মানে সেখান থেকে প্রতিফলন আসে, এই প্রতিধ্বনি প্রতিফলন থেকে তো সে প্রতিধ্বনি শুনতে পায়। এই প্রতিধ্বনি শোনার মাধ্যমে সে কি করে, তার হচ্ছে ডাইরেকশন চেঞ্জ করে, সে বুঝতে পারে ধরো হচ্ছে সামনে এই অবজেক্টটা আছে, এখান থেকে রিফ্লেকশন আছে, মানে সামনে কেউ আসছে, আমি এদিক থেকে বাঁক নিব, এদিক থেকে বাঁক নিব, এইভাবে বাঁক নিব, বুঝতে পারছো? শব্দের রিফ্লেকশন মানে আমি বলতে পারি প্রতিফলন, ঠিক আছে? শব্দের কি প্রতিফলন, বাট যেটাকে আমরা প্রতিধ্বনিও বলি। তারপরে এখানে দেখো ভাইয়া আমাকে বলছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার সর্বনিম্ন দূরত্ব কত হবে। তাহলে প্রথমে ভেলোসিটি বের করতে হবে, তাহলে এইটা একটু কাজ আছে। দেখো এইখানে এটা মোটামুটি লং কোয়েশ্চেনই কিন্তু, হ্যাঁ এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন না, যদি এখানে এটা আসছিল আমাদের। সো আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াসে তোমার ভেলোসিটি হচ্ছে 330, এটা হচ্ছে v1 t1। অবভিয়াসলি ভাই সব তুমি যত টেম্পারেচার করবা সব ভাই কিসে নিতে হবে, ক্যালভিনে নিতে হবে। t2 এর মানটা কত নিয়েছি ভাই, 40 যদি আমরা যোগ করি 313 কেলভিন। হিসাব সবসময় কিসে নিতে হবে ভাই, ক্যালভিনে নিতে হবে। ক্যালভিনে না নিলে কোনো হিসেবে কিন্তু তোমার মিলবে না। আর আমরা বের করতে হবে v2, তার মানে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার কত। ফর্মুলা কি ভাই, v2/v1 রুট ওভার t2/t1। সো এখান থেকে আমরা v2টা বের করতে পারি, হ্যাঁ। আর t2 এর মান হচ্ছে কত, যে 313 273 বিয়োগ হচ্ছে 330। এখান থেকে আমরা ইজিলি মানটা বের করে ফেলতে পারি v2 এর মানটা, হ্যাঁ। 313 273 330। তিনশো 40 ডিগ্রি ছিল না, 53.35 মিটার সেকেন্ড ইনভার্সন। ওকে, আশা করি সমস্যা নাই। সো এখন ফর্মুলা কি ভাই, আমরা প্রতিদিন শোনা সর্বনিম্ন দূরত্ব, তাহলে আমরা কি, আমরা এই যে জানি 2d ইকুয়াল টু হচ্ছে কত vt। সো d ইকুয়াল টু কত, vt/2। শেষ, v এর মান বসা, v এর মান কত, 353.35, t হচ্ছে 0.1, কারণ সর্বনিম্ন যখন তোমার দূরত্ব বলছে তাহলে সময়টা সর্বনিম্ন 0.1 সেকেন্ড তো লাগবেই।
আমাদের 353.35 ইন্টু 0.1 0.1 ধরে কেন করবা, কারণ 0.1 এর যদি কম হয়ে যায় তাহলে তুমি প্রতিধ্বনি শুনতে পারবে না। তাহলে সর্বনিম্ন যখন দূরত্ব চাবে, সর্বনিম্ন দূরত্বের জন্য সর্বনিম্ন সময়টাও কত হবে, 0.1। সো এখানে কত, 17.66। তাহলে অ্যান্সার কোনটা আসে ভাইয়া, এটা অবভিয়াসলি 17.6 মিটার। ওকে, তারপরে আমাকে বলছে দেখো এ বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে। পুরাটা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। ওকে, কত সময় লাগবে, তাহলে আমাকে ওই যে v2 মানটা বের করতে হবে। সিমিলার ভাই, v2 ফর্মুলা কি আমরা একটু আগে করছি, t2/t1 ইন্টু হচ্ছে v1। সো আমরা একটু মানগুলো বসাই দিই। t2 মান হচ্ছে কত, t2 মান হচ্ছে 24 ডিগ্রি, 24 করলে 200 কত আসে ভাইয়া, 97, তাই না? কেলভিনে নিলে t1 এর মান হচ্ছে 273, আর v1 এর মান হচ্ছে কত, 330। আমরা ভ্যালোসিটিটা একটু বের করে নিই, তাহলে আমাদের আসবে 297 273 ইন্টু 330। সো আমাকে 244.1 বা 244.2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে আমরা কত সময় লাগবে, সো 2d ইকুয়াল টু হচ্ছে কত, vt, তাই না? সো এখানে t ইকুয়াল টু হচ্ছে কত, 2d/v বসায় দিই, যা আসে তাই। 2d এর মান হচ্ছে 2 ইন্টু d এর মান হচ্ছে কত, 25, আর v এর মান হচ্ছে 344.2। তাহলে উপরে হচ্ছে ভাইয়া কত আমাদের 50, আর নিচে হচ্ছে 344.2। কত আসছে আমাদের ভাইয়া, মোটামুটি 0.14। ঠিক আছে, 0.14 এইটা। ওকে, বোঝা গেছে তোমরা? আশা করি তোমরা এগুলো পারবে, এগুলোতে কোনো সমস্যা আমাদের নাই। আমরা নেক্সট যাই। আমাকে বলছে যে বাতাসে শব্দের বেগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড অ্যান্ড প্রতিধ্বনি শোনার সময় হচ্ছে এত, উৎস ও প্রতিফলক তলের মধ্যবর্তী দূরত্ব কত। বাতাসে শব্দের বেগ 340, এটা হচ্ছে তোমার উৎস, এখান থেকে শব্দ তৈরি করছে, এটা হচ্ছে তোমার ডি। ওকে, সো আমাদের ফর্মুলা কি, 2d ইকুয়াল টু হচ্ছে কত, vt/2। শেষ। এটা কখন হবে যে ভাইয়া, যখন ও শব্দ তৈরি করে দৌড় না দিবে, মানে শব্দ তৈরি করছে বাট মানে যে পয়েন্টে শব্দ তৈরি করছে ওই পয়েন্টে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করবা। অন্য ক্ষেত্রে তোমাদের এমসিকিউ দেওয়ার কোনো চান্স নাই, যে ধরো আমি এই পয়েন্টে প্রতিধ্বনি করলাম, আমার সামনের কেউ শুনবে অথবা আমার পেছনে কেউ শুনবে, তখন কিন্তু 2d ইকুয়াল টু vt/2 দিলে হবে না। কেন হবে না, কারণ হচ্ছে সে তো আসলে 2d অতিক্রম করেনি, তার থেকে বেশি বা কম অতিক্রম করছে। ঠিক আছে, সো এগুলো যারা সূত্র কখনো এইভাবে মুখস্থ করবে না, বাট যখন আমাদের একই পয়েন্টে হবে শব্দের উৎস এবং প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে, তখন এটা ইউজ করতে পারো। আচ্ছা, 2d ইকুয়াল টু vt/2, 2d ইকুয়াল টু কত, vt। ওকে, সো d ইকুয়াল টু হচ্ছে vt/2। v এর মান কত ভাইয়া, v এর মান হচ্ছে 340, 1.5 বাই হচ্ছে কত, 2। 340 ইন্টু 1.5 বাই হচ্ছে 2, 255 মিটার। বুঝা গেছে, 255 মিটার। আমাদের পরবর্তী হচ্ছে আমাদের শব্দ নিয়ে কতগুলো টাইপস আছে। তো শব্দের কি বলছে, আর নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, এটা অলওয়েজ মাথায় রাখবা, কঠিন মাধ্যমে। কারণ তোমার বায়বীয় তরল মাধ্যমে কম, বায়বীয় মাধ্যমে আরো কম, প্লাজমা হচ্ছে বায়বীয় পরের স্টেজ, সেখানেও কম হয়। সো কঠিন মাধ্যমে সবচেয়ে তোমার কি হবে, সবচেয়ে শব্দের বেগ বেশি থাকবে কঠিন মাধ্যমে। নিচের কোন মাধ্যমে, এটার এক্সপেরিমেন্ট তুমি নিজে বাসায় করতে পারো। তুমি দেখবা নর্মালি কথা বলতেছো, কারো কথা শুনবা, আর হচ্ছে দেয়ালে, ধরো যে কেউ দেয়ালে ভাইব্রেশন করবে বা দেয়ালে কথা বলবে, তুমি সেভাবে কথাটা শুনবা দেয়ালের মাধ্যমে, মানে কান লাগায়, তাহলে বুঝবা যে আসলে কোনটার মধ্যে স্পিডটা বেশি। পানির মধ্যে কথা বলে দেখবা কঠিন পদার্থে সবচেয়ে বেশি স্পিড হয়। নিচে কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম, লোহা আছে, পানি আছে, কেরোসিন আছে। দেখো লোহা হচ্ছে কঠিন, তাহলে কঠিন মাধ্যমে বেশি হয়। পানি তরল, তরল মাধ্যমে তার থেকে কম হয়। এটাও তরল, তরল মাধ্যমে তার থেকে কম হয়, বাট এটা হচ্ছে কি বায়বীয়, বায়বীয় মাধ্যমে তার থেকে কি আরো কম হবে। তাহলে অবভিয়াসলি সবচেয়ে কম যদি বলি কোনটা হবে, বাতাস। বুঝা গেছে? ওকে, তারপরে আমরা যাই নেক্সটে। আমাকে বলছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। একটু আমরা বের করছিলাম মনে হয়, আচ্ছা যাই হোক আমরা আবার করি।
কত হবে ভাই T2/T1 একটু আগে করছিলাম, আর নিচের যে V1 আছে সেটা এখানে যায় গুণ হবে। ওকে, সো ফর্মুলা যায় আমাদের কি আসে, যে T2 এর মান হচ্ছে আমাদের 313, মানগুলো আমি বসাই দিই তোমাদের। 313 কেলভিনে নিলে T1 এর মান 273, আর এটা হচ্ছে কত 330। তিনশো 353.35 কাছাকাছি অ্যান্সার হচ্ছে কোনটা, এটা। ওকে, শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি কত? শূন্য মাধ্যম ভাইয়া 330 হয় নাই। শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম মানে কি? এই মাধ্যমে কিছুই নাই, শূন্য মাধ্যমে শব্দ যায় না, তাহলে এটা ভেলোসিটি কত হবে? শূন্য হবে। বুঝা গেছে? নোট করে রাখবা, একটু খেয়াল রাখতে হবে, কোশ্চেন দেখে অ্যান্সার করে দিও না। হ্যাঁ, মনে হতে পারে আচ্ছা ভাইয়া 330 হওয়ার চান্স বেশি, শূন্য মাধ্যম বলছে, টেম্পারেচার বলে নাই, 0 ধরে হিসাব করে ফেলি, শেষ না। একটু চিন্তা করবা মাথায়, ঠিক আছে? বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটা? হারমোনিয়াম। দেখছো না তোমরা হারমোনিয়াম কেমনে কি করে? দেখছো? হারমোনিয়াম হচ্ছে যে তোমার বাতাসটাকে কাজে লাগায় না, কাজে লাগায় কি তৈরি করে? বাদ্য মানে হচ্ছে তোমার শব্দ তৈরি করে। অবভিয়াসলি কি হবে ভাই? এটা হারমোনিয়াম হবে। সমুদ্রের গভীরতা নির্ণয়ে প্রতিফলিত তরঙ্গকে কোন যন্ত্র দ্বারা ধারণ করা হয়? জিওফোন, রাডার, টেলিস্কোপ, পেরিস্কোপ। টেলিস্কোপ দিয়ে কি করে? দূরবর্তী কোনো জিনিসের ছবি নিতে সাহায্য করে। হাবল টেলিস্কোপের নাম তো শুনছো তোমরা। পেরিস্কোপ দিয়ে কি করে তোমরা জানো কিনা? পেরিস্কোপ হচ্ছে তোমাদের বই কিন্তু আছে, তোমার প্রতিফলনে আছে, তোমার দেখবা যে কি করছে ওইখানে দুইটা আয়না থাকে, দুইটা আয়না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সো তুমি যখন এটা লম্বা করে ধরবা, উপরের কোনো একটা ছবি তুমি নিচে দেখতে পারবা, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার সাবমেরিন ইউজ করে, যাতে নিচের থেকে উপরে কোনো উপরে যে কোনো পিকচারটা বা ছবি আশেপাশে এনভায়রনমেন্টটা দেখা যায়। রাডার দিয়ে কি করে? তোমার বিভিন্ন লক্ষ্যবস্তুর গতি নির্ধারণ করে ইত্যাদি। হ্যাঁ, সো অবভিয়াসলি ভাই এটা কি হবে? জিওফোন হবে। জিওফোনের কাজই হচ্ছে এটা। জিওফোনের কাজ কোনটা? জিওফোনের কাজ হচ্ছে যে তোমার ওই যে তরঙ্গগুলোকে ডিটেক্ট করা। ওকে, শব্দের ব্যবহার ভাইয়া, শব্দের তীব্রতার একক। আজীবন এই কোশ্চেন আসবে। কয়বার আসছে দেখো তো, এটা সামনেও তুমি পাবা। শব্দের তীব্রতার একক। আচ্ছা, তীব্রতা মানে হচ্ছে আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ শক্তি যায়? প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে কি পরিমাণ শক্তি যায়? তাহলে ভাই নিচে কি হবে বলো তো? নিচে দেখো প্রতি সেকেন্ড বলছে, তাহলে নিচে টাইম হবে। প্রতি একক ক্ষেত্রফল বলছে, তাহলে নিচে কি হবে? এরিয়া হবে। আর কি পরিমাণ শক্তি যায়, তাহলে উপরে কত হবে ভাই? ডব্লিউ হবে। বুঝতে পারছো কিনা ফর্মুলা? তীব্রতার সংজ্ঞাটা তাহলে কি? সংজ্ঞা থেকে যে কোনো কিছু তুমি যে কোনো কিছু সূত্র বানাইতে পারো। এই জিনিসগুলো নিয়ে আমি অবভিয়াসলি সামনে 2-3 দিনের মধ্যে তোমাদের ক্লাস দিব, কিভাবে তোমরা কখগুলো তার বেটার অ্যাপ্রোচ করতে পারো। কারণ কখন এত মুখস্থ করে কোনো জিনিস না, এগুলো খুব ডিটেলসে তুমি সূত্র থেকে আলোচনা করতে পারো। সো আমি বললাম প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলে, তাহলে টাইম আর এরিয়াটা নিচে হবে, কারণ নিচে তুমি যা কিছু রাখবা ভাগ করার পর আলটিমেটলি সেটা 1 হয়। যেমন যদি আমি বলি ভাইয়া যে 10/5 কত আসে ভাইয়া? 2। নিচে কত আছে? 1 আছে। নিচে যা ভাগ করবো ওইটার মানটা 1 হয়ে যায়। তারপরে দেখো ভাইয়া যে আমি যদি বলি তারপরে আমি যদি ধরো বললাম যে 5.2, এটার মান কত আসে ভাইয়া? আমাদের মোটামুটি 25 আসে, তাই না? 5.2 মানে কত? 25 আসে। তো নিচে কত আসছে? 1। তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করে নিচে আলটিমেটলি 1 পাবা। এই জন্য দেখো আমি বলছি যখন প্রতি সেকেন্ড, তখন টাইমটাকে নিচে নিয়ে আসছি, প্রতি একক ক্ষেত্রফল এটাকে নিচে আসছি, কি পরিমাণ শক্তি পাওয়া যায়। ওটা যেহেতু একক না, তাহলে ওটা কোথায় আসবে? উপরে থাকবে। প্রতি একক, প্রতি সেকেন্ড এরকম বললে ওই জিনিসগুলো নিচেই চলে আসে। কেন? এই যে এখান থেকে আমি তোমাকে সংক্ষেপে দেখাই দিচ্ছি। তাহলে এখানে দেখো ডব্লিউ একক হচ্ছে কত? জুল। আর টাইমের একক হচ্ছে সেকেন্ড আর মিটার স্কোয়ার, তাই না? এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে জুল পার সেকেন্ড মিটার স্কোয়ার, এটা হচ্ছে একক। জুল পার সেকেন্ডকে কত লেখা যায়? ইনভার্স 2। এটাকে কত লেখা যায়? এটাকে ওয়াট লেখা যায় না? মিটার ইনভার্স কত? 2। তাহলে ভাই অ্যান্সার কোনটা হবে? ডব্লিউ মিটার ইনভার্স 2। মনে থাকবে? শব্দের তীব্রতা 16 গুণ বাড়াতে শব্দ তরঙ্গের বিস্তার কত গুণ বাড়াতে হবে? তীব্রতা সমানুপাতিক বিস্তারের
স্কোয়ার। ওকে, তীব্রতা সমানুপাতিক কি বিস্তার স্কোয়ার। তাহলে বিস্তার যদি তুমি দ্বিগুণ বাড়াও, এটা যদি তুমি দ্বিগুণ বাড়াও তাহলে এটা হবে 4 গুণ, এটা যদি তুমি 3 গুণ বাড়াও এটা হবে 9 গুণ, মানে সমানুপাতিক বর্গের। এটা যদি 4 গুণ হয় তাহলে এটা হবে কত, 16 গুণ। তাহলে বলছে শব্দের তীব্রতা 16 গুণ বাড়াতে হলে শব্দের বিস্তার কত গুণ বাড়াতে হবে। অবভিয়াসলি কত গুণ বাড়াবো ভাইয়া, শব্দের বিস্তারটা অবভিয়াসলি কত গুণ বাড়াবো, 4 গুণ বাড়ালেই তীব্রতা তোমার 16 গুণ বেড়ে যাবে। ওকে, এখন এখান থেকে আরেকটা জিনিস দেখো যে আমাদের আছে যে শব্দের তীব্রতার একক কোনটা। আমি একটু আগে দেখলাম যে আমাদের ডব্লু মিটার ইনভার্স 2 হয়, আরেকটা জিনিসও হয় আমরা একটু আগে দেখছি যে উপরে ডব্লু, নিচে সেকেন্ড, আর নিচে হচ্ছে কত, সরি একটু সেকেন্ডটা পরে লিখি, উপরে ডব্লু, নিচে টাইম, আর হচ্ছে এরিয়া। তাহলে আমাদের কত হবে, উপরে জুল, নিচে সেকেন্ড, মিটার স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি জুল সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স 2। তাহলে কোনটা হইতে পারে, এটাও হইতে পারে। দুইটা জিনিসই আমরা তীব্রতার এককটা মনে রাখবো, এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে, ঠিক আছে। এখান থেকে খুব ভালো সংজ্ঞা দিতে পারি, ওখানে আমরা যাবো না। তাহলে অ্যান্সার হবে কত ভাই, এখানে অ্যান্সার হবে 1 আর 3, ঠিক আছে। তো এগুলা নিয়ে আশা করি আমাদের যাতে কোনো সমস্যা না হয়। লাস্টের দিকে আমরা সরলস্পন্দন গতি, এটা থেকে মাঝে মাঝে 2-3টা এমসিকিউ থাকে, সো আমাকে এটার কিছু ফর্মুলাগুলো একটু মনে রাখা লাগবে। অত কিছু না, যে সরলস্পন্দন গতির ক্ষেত্রে বেসিক ফর্মুলা হচ্ছে কত, F = -kx। এটা একটু মনে রাখবো, কারণ এগুলার ডিটেলস তোমার বইয়ে দেওয়া নাই। আমি যখন এই চ্যাপ্টারগুলো শেষ করবো অবভিয়াসলি ডিটেলস দিব, কারণ এটা আমার ইচ্ছা। না বললে কোনো ক্ষতি হবে না, এগুলো আসে মানে অত আসবেও না পরীক্ষা, কারণ ডিটেলস নাই। F আচ্ছা এটা গেল বেসিক ফর্মুলা এটার একটা। সো এটা হচ্ছে F = kx। x হচ্ছে কি তোমার কতটুকু তুমি স্মরণ, মানে কতটুকু সংকুচিত করতেছো, প্রসারিত করতেছো, বা কতটুকু স্মরণ হইলো। k মানে স্প্রিং ধ্রুবক, আর f মানে হচ্ছে বল। আর t মানে পর্যায়কালটা কিভাবে বের করা যায়, √L/g, এটা একটা ফর্মুলা আছে। আবার t = হচ্ছে কত, √m/k। দেখো 2π তো জানো, g মানে অভিকর্ষ ত্বরণ, l মানে হচ্ছে তার সুতার দৈর্ঘ্য, ঠিক আছে। সুতার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে তোমার l। আর m মানে হচ্ছে কি ভর, k মানে স্প্রিং ধ্রুবক। সো এই কয়েকটা ফর্মুলা আমি একটু মাথায় রাখবো ফর একটু ভালো করার জন্য, ঠিক আছে। তো আজকে আমাদের এতটুকুই ছিল যে আমাদের ক্লাস। আশা করি এই ক্লাসে মনে হয় যে আমাদের কোনো সমস্যা থাকবে না, এর বাইরে কোয়েশ্চেন করার কোনো সুযোগ নাই। সো তোমরা যারা এইটা একটু ভালোভাবে করতে পারো, এই চ্যাপ্টারের উপর কোনো তোমাদের সমস্যা থাকবে না। আচ্ছা আমি একটা জিনিস বলতে একটু ভুলে গেছি, একটা জিনিস মনে রাখবা, এটা একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের যে সুরের গুণ বা টিম্বার নিয়ে মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, সুরের গুণ বা টিম্বার, এই জিনিসটা একটু মাথায় রাখো। টিম্বার মানে হচ্ছে কি, সুরের গুণ বা টিম্বার, এটা হচ্ছে যে বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দকে পার্থক্য করা হয়। মানে ধরো যে আমি বলতে পারি তুমি কোনো একটা কিছু থেকে দুটো প্রোডাক্ট বানাইলা, তাহলে তাদের গুণ বা তাদের যে গুণ থেকে তো তুমি পার্থক্য করবা যে দুইটা আসলে এটা এই প্রোডাক্ট এই ম্যাটেরিয়াল থেকে হয়েছে, এটা এই ম্যাটেরিয়াল থেকে হয়েছে। সিমিলারলি সুরের গুণ বা জিনিসটাকে টিম্বার বলা হয়, যে বাদ্যযন্ত্র থেকে যে শব্দটা তৈরি হয়েছে সেটার পার্থক্য করার জন্য এটা খুব বেশি কাজে দেয়। সো আজকে এতটুকুই ক্লাস ছিল, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা তোমাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে দেখা হবে, আমরা পরবর্তীতে চ্যাপ্টার 8, 9, 10 বাকি চ্যাপ্টারগুলো শেষ করে দিব। সো তোমরা এগুলো দেখো, আশা করি এখানে কোনো সমস্যা থাকবে না। সো আমাদের টার্গেট হচ্ছে 450টা এমসিকিউর মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে শেষ করা। সো আজকে এতটুকুই।